তুমিন ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে তো ভাই? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। ওকে।
সিআর কি ক্লাসে আছেন? সিআর কি আছেন ক্লাসে? আগে তো এত বাজার
Hello, Assalamu alaikum and good evening. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আজকে আমাদের সেকেন্ড ডে, রাইট? জি স্যার। আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস আর অ্যাপ্রোচ মনে আছে আপনাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। মনে করে ট্রেনিং স্যার, একটা আছে রেশনাল অ্যাপ্রোচ আর একটা ইমার্জেন্ট অ্যাপ্রোচ। আমি একটা ফাইল শেয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আর কেউ তো না স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস ইন্ট্রোডাকশন আর বিজনেস স্ট্র্যাটেজি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছিলাম। বলেছিলাম যে আজকে আমরা একটা কেস দেখব। যদিও আমি আপনাদেরকে একটা ইমেল দিয়েছিলাম, কেউ দেখেছেন কিনা জানি না। বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়তো থাকতে পারে যারা যারা দেখেছেন। বিজনেস স্ট্র্যাটেজি সাবজেক্টটা আমি একটু ডিফারেন্ট মডালিটিতে পড়াই। আমি খুব চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাব এরকম আপনাদেরকে বলবো না। আমি মোস্টলি মেথড গুলো কভার করার চেষ্টা করব এবং প্রতিটা মেথডের জন্য একটা করে কেস আমি চেষ্টা করব আপনাদের ক্লাসে যেন আমি একটু হ্যান্ডস অন এক্সারসাইজ করাই দিতে পারি। এরপরে বাসায় যাদের প্যাশন্স থাকবে তারা লিখবেন, লিখলে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, আপনার আর কতটুকু পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে যদি আমার কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, অলওয়েজ ফিল ফ্রি টু নক মি। তো আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা কেস কিভাবে পড়তে হয় প্রথম ক্লাসে, এবং ডাটা কিভাবে কালেক্ট করতে হবে, ইনফরমেশন কিভাবে এক্সট্রাক্ট করতে হবে ফ্রম কেস। কেসে অনেক ধরনের ইনফরমেশন থাকবে, নট নেসেসারিলি যে সমস্ত ইনফরমেশন গুলো আপনার জন্য রেলেভেন্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড the quality of information that you need to write up the case, এবং ইনফরমেশন গুলো আপনি কিভাবে স্ট্রাকচার করবেন ফর স্ট্রাকচারিং ইউর রাইট আপ কনসেপ্ট। এটা যে যত ভালো দ্রুত করতে পারবেন তার জন্য সে তত বেশি কমফোর্টেবল পজিশনে থাকবেন। হ্যাঁ, তো আমরা যেরকম বলছি যে একটা কেস পড়ার আগে আমাদের রিকোয়ারমেন্টটা জানা উচিত, আমাদের রিকোয়ারমেন্টটা কি। আমরা যদি এই কেসটা দেখি, এই কেসের তিনটা রিকোয়ারমেন্ট আছে। এটা আপনাদের কোনো এক সালে পরীক্ষায় আসছিল, যেহেতু একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যাপ্রোচের খুবই ফান্ডামেন্টাল লেভেলের কেস। সো এটা আমরা প্র্যাকটিস করতে পারি। কিছু কিছু কোশ্চেন আছে যেটা
কেস বেস কোশ্চেনের ভিতরে বলা, বাট এটা লেখার জন্য আসলে কেস পড়ার ওরকম দরকার নাই। বাট তারপরেও যদি কেসের সাথে কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারেন ফান্ডামেন্টাল কনসেপ্টের সাথে, ফাইন। বাট এটা এরকম না যে না লিখলে, রিলেশনশিপ না লিখলে আপনি মার্কস ক্যারি করতে পারবেন না, বা আপনাকে টিচার নেগেটিভ মার্কিং এর দিকে নিয়ে যাবে। যেমন ধরেন 1 নম্বর কোশ্চেনটাই, দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং যদি আমি জিজ্ঞেস করি, ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি আসলে এই কোশ্চেন লেখার জন্য কেস পড়ার দরকার আছে? কি মনে হয় আপনাদের? জি না স্যার। জি না। জি না। তো আমি যদি বলি যে ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, দুই একটা ইম্পর্টেন্স বলতে পারবেন এখন, যে কি ধরনের বেনিফিট পেতে পারে ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ? আপনারা তো পড়েছেন এখন পর্যন্ত, তাই না? স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর বেনিফিটটা কি রকম? স্ট্র্যাটেজিক প্ল্যানিং কেন করে বলেন তো? আসসালামু আলাইকুম সদ্দু জিয়া স্যার। ওয়ালাইকুম আসসালাম হালিম ভাই, ভালো হ্যাঁ, আছেন? আছি একটু দেখে যাই। হ্যাঁ, সরি জিয়ার ইনক্লুডিং আওয়ার বিলাভ স্টুডেন্ট। প্রিয় ছাত্র ভাই বোনেরা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, গুড অ্যাটেন্ডেন্স এটা সব সময় থাকে। আর আমাদের জিয়া স্যার তো ভেরি পপুলার টিচার এন্ড পোটেনশিয়াল টিচার, সো উই অলসো অবজার্ভ সাচ অ্যাটেন্ডেন্স, ইনক্লুডিং অল দ্য ক্লাস। এই যে আমাদের যে আয়োজন, এটা আপনাদের জন্য, কাজেই এভাবে ক্লাসে থাকবো। নট ফাইন্ডিং স্পেশালি স্পেসিফিক টিচার, ইভেন আদার্স, বাট ট্রাই টু, বিকজ ইউ শুড হ্যাভ টু সিট ফর দ্য এক্সাম অল সাবজেক্ট, সব ক্লাসে থাকবো। হ্যাঁ, আর প্রথম দিকের ক্লাস, শেষের দিকের ক্লাস, মিডল ক্লাস, আপনি যেদিকেই বাই কনসিডারিং, এটা বলে প্রোস এন্ড কনস, আপনি চারিধারেই ক্লাসে সব আপনার সিনিয়র লেভেলের ক্লাস, ট্রেডিশনাল সিস্টেম, শুড হ্যাভ টু রাইট ডাউন। তো কাজেই আপনাকে লিখতে হবে, এই জন্য থাকবে। ভালো লাগছে অ্যাটেন্ডেন্স দেখে? আরো 6 জন 12, ভেরি গুড। আর জিয়া স্যার, থ্যাংক ইউ। আমরা জিয়া স্যারকে যে কষ্ট দেই, মাইন্ড ইট মাই ডিয়ার স্টুডেন্ট, once upon if teacher also break up, I think, or preoccupied any unforeseen situations, then কিছু কিছু আমাদের কান্ডারি আছেন, they are always fit to conduct even effective classes। তার ভিতরে আমার জিয়া স্যার একজন। প্রত্যেক লেভেলে ক্লাস আছে, কাজেই আপনারা সকলে থাকেন, শিখেন। আর আরেকটা রিকোয়েস্ট করে যাই, সেটা হচ্ছে যে ট্রাই টু ফলো, স্পেশালি জিয়া স্যার ইনক্লুডিং আদার্স। আপনাকে এক সময় you should have to sit down in a chair and to, I think, contribute of your achievement for the learning and your awareness, experience and other things। তো আপনাকে এগুলো দিতে হবে। এই জন্য কেমনে কথা বলবো, কোথায় প্রেজেন্টেশন দিব, হাউ টু ইনক্লুড লজিক্যাল ইলাস্ট্রেশন, যুক্তিকতা কেমনে আনবো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইউর সিনিয়র টু এন্ড ভেরি ম্যাচিউর, মাই ডিয়ার এন্ড ওয়াইজ। কাজেই একজন টিচার যেভাবে কথা বলছেন, যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন, and realizing and taking feedback from the students, প্লিজ, হ্যাঁ, এগুলো আপনারা সুন্দরভাবে ভালো করবেন। তো থ্যাংক ইউ। আর কথা না বাড়াই, আর ট্রাই টু গেট মোটিভেটেড ইন দ্য ক্লাস। ইয়েস স্যার। থ্যাংক ইউ সো মাচ হালিম ভাই ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। ক্যাপ্টেন যদি না হয়, আমি একটু ইয়ে বলে যাই, যেমন আমাদের এই ক্যাপ্টেনশিপ ছাড়া ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ক্যারি অন। 7 সাবজেক্ট যারা ক্যাপ্টেন, যারা হুইন্ডোর 7 সাবজেক্ট, আপনার ক্লাস রেকর্ডিং আছে, সিনপসিস আছে, স্যারদের সাথে যোগাযোগ আছে, আমাদের সাথে, ইনক্লুডিং নেসেসারি অল দ্য মেটেরিয়ালস ম্যাটার্স। তো এই জন্য আপনারা আমার ইয়ে থাকবে, যারা ক্যাপ্টেনশিপ হয়েছেন ভালো, না হলেও মামুনের সাথে যোগাযোগ রেখেন, স্যারদেরকে জানাই প্লিজ। স্যার, থ্যাংক ইউ সো মাচ হালিম ভাই ফর ইওর নাইস ওয়ার্ডস। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওকে, সো যেটা আমরা ডিসকাস করছিলাম যে কিছু কিছু কোশ্চেনস আছে যেগুলো লেখার জন্য আমাদের আসলে খুব বেশি কেস রিলেভেন্ট ইনফরমেশনের ডিপেন্ডেন্সি নাই। বাট তারপরেও যদি কেউ চান যে কিছুটা আপনি রিলেশনশিপ তৈরি করতে চান, সেক্ষেত্রে হয়তো ধরেন আপনি ইয়ে করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি
এটাকে কি বলে কিছুটা রিলেশনশিপ করার ট্রাই দিতে পারেন, বাট এটা ইম্পর্টেন্ট না। তো এইরকম একটা কোশ্চেনই হচ্ছে ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো আমরা এটা পড়েছি আহ, আহ, গত ক্লাসে আমরা বোঝার চেষ্টা করেছি। আমাকে যদি একজন একটু দুই একটা পয়েন্ট বলে সাহায্য করার চেষ্টা করেন যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ইম্পর্টেন্সটা কি আসলে। Sir, if I may, sir. হ্যাঁ, Sir, strategic planning usually আমরা either rational approach এ যাব না emergent approach এ যাব সেটার জন্য আমরা ফার্স্ট আমাদের শর্ট টার্ম গোল এন্ড লং টার্ম গোলটা ঠিক করে ওটা কি টপ ডাউন approach এ যাব নাকি should we be goal based or should we take the manager support about where to go? Also, sir, আমাদের future কি হইতে পারে সেটা company future and economical status in কি হইতে পারে, ইমপ্রুভ দ্য মেকানিজম স্যার। তারপর ইনভেস্টার্স দেরও একটা ব্যাপার আছে যে ইনভেস্টার্সরা কিভাবে করে আমাদের কোম্পানিটাকে ভিউ করবে এটসেট্রার জন্য আমরা স্যার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইউজ করে থাকি। দিস আর দ্য ইম্পর্টেন্ট স্যার। আপনার নাম কি? রাফিয়া ফেরদৌস স্যার। জাস্ট ফ্রম দ্য গাইডেন্স পার্সপেক্টিভ, হ্যাঁ, আমি আপনাকে শুরুতেই যখন আপনি যখন কোনো একটা অ্যান্সার রাইটিং স্টার্ট করবেন, the first or second sentence should say what you are going to do in your next write-up. Never try to mess up between the two concepts. In that case, teacher will get confused. Emergent approach or traditional approach, whatever approach you follow, if the instruction is absent in the question, always try to make your mind and you follow your mind in the single way communication. If you feel like to cover the resource based approach, you just follow the approach. If you feel like to follow the positioning based approach, you can do it, but don't describe the two concept in your answer script. I think it's very clear, right? Yes sir, describe only one concept, like Only choose one one concept. Yes, sir. And if the instruction is absent in the questions, you just follow the methodology that we learned in our last class, like you start from internal analysis, external analysis, then corporate appraisal, then gap, then basically strategic choice, implementation, monitoring and control. If you follow this approach, this process doesn't require to mention specifically whether you are following resource based approach or positioning based approach, right? Right, sir. Sir, There is if please. I may, sir, sir, these are like the steps: corporate appraisal, mission, and Right, objectives. right. Does this exactly point out the importance of the planning, sir? Not necessarily. Importance of planning is completely different, and the methodology you will use to write up the strategic planning case is completely other things. Yes, sir. Importance means like what benefit you will get if you implement a strategic planning process in your organization. Like Agreed, sir. you forget about the business, you take your personal case, like you have plan in your mind, right? Why Right, you sir. make your plan? To get some competitive benefit, right? To Yes, sir. make your operation straightforward, to give the clear instruction, to see the future, to maximize your resource utilization, allocate your resources for the right direction, right? These are Yeah, the yeah. advantage and benefit you will get if you plan something before, right? Right, sir. So these are the things you need to write, as simple as that. So what Yes. points you can add in your answer script from the case, like the case we are going to solve, it is for AES Limited. So what at best you can do in your write-up, like the AES, if AES follow or if AES maintains strategic planning documents in the business and practice it, they will get the following benefit. That's it. Other than this, there is no point of mentioning the AES Limited in the importance of strategic planning documents, right? Right, sir. So that's where আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে try to understand the spirit of the concept. The first and foremost things, if you understand the
spirit of concept, then you can imagine what are the benefit you will get if you follow this and that. So even sometimes you don't know anything about the concept, but if you can sense the spirit, then you can realize and visualize how this spirit and concept can help the business house. At least being a professional student in the professional level, we can expect that this sort of imagination will come from your mind, right? So if you Right. maintain certain process, if you build your knowledge on the fundamental principle, your learning cycle will automatically knock you what are the things you are going to do or what are the things you will get if you follow this and that. So if you just maintain this framework and if you think this way, I'm sure you will be able to write many things, even the concept is not familiar to you, right? So just imagine it in that way. হ্যাঁ so importance এর ভিতরে যদি আমরা যেই পয়েন্ট গুলো আপনাদেরকে বললাম এগুলোকে যদি আমরা একটু শেয়ারটা দেখতে পাচ্ছেন তো না শেয়ার Yes, sir. Yes, sir. তো ইম্পর্টেন্স যদি আমি বলি তারপরেও আমি আপনাদের চ্যানেলটা দিয়ে রেখেছি যদি কখনো কারো কনফিউশন লাগে দেখতে পারেন এখানে ইনস্ট্রাকশন সহ দেয়া আছে এটা গত সেশনের ক্লাসটা আমি রেকর্ড করেছিলাম এখানে দিয়ে রেখেছি আপনাদের যার যখন সময় থাকে ওইখানে অনেক কেস আছে পোর্টার্স 5 ফোর্সেস মডেল আছে ডায়মন্ড ফ্যাক্টরের কেস আছে বিসিজি ম্যাট্রিক্স এর কেস আছে এনভায়রনমেন্টাল এর পেস্টেল অ্যানালাইসিস রিলেটেড কেস আছে সো ক্লাসের পরে যদি কারো মনে হয় যে আরো একটু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করবেন সেখানে সেগুলো আপনারা রিভিউ করতে পারেন আমি চ্যাট বক্সেও লিংকটা দিয়ে রেখেছি তো ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং অর বেনিফিটস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটাই আমরা বলি না কেন এটা হচ্ছে বেসিক্যালি ইটস অ্যাটেনশন ইজ ফোকাসড অন দ্য লং টার্ম স্ট্র্যাটেজি অফ দ্য বিজনেস হাউ ইউ আর গোইং টু রিচ ইউর ভিশন you are basically documented this process into a piece of paper. This is something strategic planning documents. And you are a visionary guy in the organization, being a professional and a professional leader in any business house. It is your job is to show you, it is your job to show your directors the vision of the future of the organization. So, you will document something and you will slice those vision into many objectives and goals and you will develop an action plan how you will reach there. So this entire cycle is basically the strategic planning documents. So first and foremost benefit হচ্ছে it's a long term plan and it will focus to see the long-term future of the organization. The strategic planning documents helps the organization to see the future where the organization is going. The first and foremost benefit. The second is the activities of various sections of the business are coordinated. Like if you plan something for 4 and 5 years, many different function has different roles. So if you have the documents, the coordination will be very easy and you can track who is doing what and where we are and how much we lag behind. So these are the benefit you will get. So you can utilize your resources in a best possible way. This is another benefit. And you know what you need to acquire, what you need to dispose if you maintain this sort of document. So, and it will be very easy for the organizations to monitor the entire activities of the visionary project. So this is what you can write. There are many other benefits also in the strategic planning process. So you can write up those things also. So আমি যদি এখন আপনাদেরকে বলি আমরা আসলে এই কেসটা দেখবো তো আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টটা অ্যানসার করার চেষ্টা করলাম সো আপনাদের মার্কস হচ্ছে 3 মার্কস সো আমি যেটা গত ক্লাসে বলেছি মেক শিওর ইউ কমপ্লিট ইউর রাইটিং উইদিন 5 মিনিটস অর 5.5 মিনিটস হ্যাঁ এর বেশি লিখলে আপনি কিন্তু এখানে 5 মার্কস পাওয়ার সুযোগ নেই কারণ আপনি যত ভালোই লিখেন 2.5 এড পাবেন এর 3 পাওয়ার কোনো সুযোগ নাই সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আমরা যদি 2 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখি an approach to the preparation of a strategic plan for AES Enterprise Limited AES Enterprise একটা
বিজনেস হাউস তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একটা অ্যাপ্রোচ প্রিপারেশনের কথা বলা হয়েছে। দিস সেকশন শুড কভার দ্য প্ল্যানিং প্রসেস and the analytical tools available to managers. দুইটা কম্পোনেন্ট আছে, planning process and the analytical tools. Analytical tools is not something differently you need to mention. It is built into the strategic planning documents, and when you will write different components of the planning process, you make sure that you touched upon the analytical part of the analysis also, so it will cover everything there. Whenever possible, it should be related to AES Limited's current position. So whatever information you will get from the case related to AES Limited, you will touch upon it. Otherwise, you will just follow the strategic planning process. And I tell you one thing, in our last class, I told you, like, in many cases, you will not find any information for any specific component of the process. So what you will do in that case, I told you to generate an structure write-up, predetermined write-up on the basis of conceptual framework. So that will eventually help you in the exam hall to fill these gaps. Otherwise you will feel confused, like what should I do now, because the relevant information is not here. But marks is 13. At least we should spend, in fact, 15 to 20 minutes for this question. So what we will write, we will see. So এটা marks হচ্ছে 13। এই স্ক্রিনের ভিতরে কেউ দাগাদাগি করেন না প্লিজ, হ্যাঁ, এই দেখ কে করতেছে এই কাজ। So the next one is basically your view on the joint venture proposal for Maristan Limited. Definitely একটা ইন্ডিকেশন আছে এখানে যে একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল আছে কোন একটা কোম্পানি থেকে, mentioning conflict between the business and ethics if any. এখানে একটা জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল আছে, সেইখানে বিজনেস এথিক্স পার্সপেক্টিভে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা তো এটা আপনার কাছে জানতে চেয়েছে। এটার মার্কস হচ্ছে 4। সুতরাং আমরা যদি দেখি এই কোশ্চেনের মার্কস হচ্ছে ইন টোটাল 17। আমি কি বলেছি এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? আর ইউ দেয়ার? জি স্যার। রেসপন্স করতে হবে, হ্যাঁ, রেসপন্স না করলে তো আসলে ক্লাস নিয়ে কোনো লাভ নাই, বুঝছেন? রেসপন্স করতে হবে, না বুঝলে বলবেন, আর যদি বলেন যে স্যার আপনার ক্লাস আসলে ভালো লাগছে না, তাহলে তো আমার সবচেয়ে ভালো, আমি চলে যেতে পারবো। না স্যার, এটা তো বললে তো আমাদের ক্ষতি স্যার। তো সবাই মুড আছে তো এর জন্য রেসপন্স রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স ওকে না ওকে করলে স্যার। কিছু হবে না। তো আমি আপনাদের আসলে নুন নাহিদ ছাড়া অন্য কাউকে চাই যে কেসটা পড়বে, কেস কিভাবে পড়ে আমি আসলে যেন আপনাদের সাথে ফিড ইন করতে পারি যে এখানে পড়ে কি বুঝলেন, আমি যেন আপনাদের সাথে ডিসকাশনে পার্টিসিপেট করতে পারি অ্যাজ এ স্টুডেন্ট। আই নিড ওয়ান ভলান্টিয়ার who will read the case. I want to see how you read it and how you convince your students in the class that what you understood and what your student understood. Anyone from the class? Raised hand, Abdul Halim, please. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেসটা পড়ছি। হ্যাঁ, surely. You are newly qualified chartered accountant from ICAB, joined recently as planning manager to AES Enterprise Limited, an engineering firm based in Chittagong. AES was acquired by Mr. Humayun Murshid some 30 years ago. Humayun Murshid had a reputation. Wait, Sorry, sir. wait, please wait. বাংলা বলবো। আমরা এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়লাম, জি স্যার। আপনি না এবার ক্লাস থেকে বলেন, আমাদের এখানে 3টা রিকোয়ারমেন্ট ছিল, তাই না? তাহলে আমাদেরকে আপনারা মনে রাখবেন, আপনি যখন কেস পড়বেন, আপনার কোশ্চেনের মধ্যে হোক আর কোশ্চেনের বাইরে হোক, কোনো লুজ শিট পেপার নিয়ে এই 3টা রিকোয়ারমেন্টের যে রিলেভেন্ট জিস্ট আছে, ইনফরমেশন যেটা আপনার লাগবে এই রিকোয়ারমেন্ট গুলি লিখতে, এই ইনফরমেশন গুলো রিকোয়ারমেন্ট ওয়াইজ এক্সট্রাক্ট করে ফেলতে হবে। হ্যাঁ, আপনারা কেউ একজন সাউন্ড করছেন, হ্যাঁ প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। হ্যাঁ,
সো আমাদেরকে কেসটা পড়ার সময় মাথায় রাখতে হবে যে আমাকে এই ইনফরমেশন থেকে 3টা রিকোয়ারমেন্ট লিখতে হবে, এবং 3টা রিকোয়ারমেন্ট, একটা ইম্পর্টেন্স, একটা হচ্ছে অ্যাপ্রোচ টু স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, আর একটা হচ্ছে একটা প্রপোজাল আছে, জয়েন্ট ভেঞ্চার প্রপোজাল, সেখানে বিজনেস এবং এথিক্যাল ইস্যু আছে। তো এই 3টা রিকোয়ারমেন্ট লিখতে গেলে আপনি একটা প্যারাগ্রাফ পড়লে এখান থেকে 3টা রিকোয়ারমেন্টই আপনার ইনফরমেশন যেতে পারে, একটার জন্য যেতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এখন, এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা পড়লাম, what do you think, how much information you think necessary to write your requirements, and what are they? Anyone from the class? I'm just trying to improve your visualizing power so that you can understand and sense what sort of information you need to extract from the paragraphs, and what are they, and how you can extract it. Then we will try to build the relationship of the informations into the model or concept. Thereafter, we will try to structure the sentences, and then we will try to see the overall picture of your report. So this will be the step of our today's class. So anyone from the class, from the first paragraph, আপনি কি মনে করেন, কি ইনফরমেশন আপনি পেলেন ফার্স্ট প্যারাগ্রাফ পড়ে, যেটা আপনার জন্য দরকার একটা রিকোয়ারমেন্ট লেখার জন্য, এবং সেটা কোনটা? Anyone from the class? Sir, since we're talking about one of the requirements is about a joint venture proposal, the reputation and the goodwill of the company is important. It talks about two of the things I find important from the first paragraph is that Human Morshid, his reputation, he was the owner, I think, and his reputation of the and also like that the company was a good bargain. There's a positive and negative side here. That since he owned the company AES, it didn't have a good reputation. It didn't have a good reputation. I think he had it says that Humayun Morshed had a reputation for being a prudent businessman, and that this was a good bargain. The financial the thing that when you attain the company, Ota, sir, it was, I think, since it was a good bargain, that might be a positive side, but Human Morshid's reputation might be a negative side. I think so, sir. Very valid point. Very valid point. You pointed out rightly. This is something, we can relate in the third requirement only. Other than this, you have nothing to do with this paragraph with any other requirement. বুঝতে পেরেছেন? And the key message here is basically the information you received for the third number of requirement, and your job is to build the relationship of this information with the business ethical part. How these things will work in the joint venture proposal. You need to design that concept. And you need to build a relationship of this information with the business ethics perspective also, so that whether the joint venture proposal will work for this organization or not, you need to conclude somewhere in this regard, right? বুঝতে পেরেছেন? Yes, sir. আপনি শুধু বুঝতে পেরেছেন না বাকিরা বুঝতে পেরেছেন? Yes, sir. রেসপন্স করেন, very good. Then we proceed with the next paragraph. Abdul Halim, I'm sure, right? Humayun Morshed has handed over the business last year to his youngest son, Munjur Morshed, a mechanical engineer from Buet. Turnover of AES has rapidly grown last year, but profit have not grown in proportion. Humayun Morshed has invested a small amount in new plants and bought some second-hand machineries as well. He did employ and kept some good people, and the firm has a reputation for top quality work. The works management is good. The administration side is well run, and the accounts are
immaculate. Financially, the business is in good shape. It has always made a profit and balance sheet is strong. It has substantial liquid asset. There is a no overdraft and AES on the freehold. So funds could be available for substantial investment. কি বুঝলেন? কন্টিনিউ করবো না এখানে থামবো? না, তো কন্টিনিউ করলে কিভাবে হবে? আমাদের তো প্যারাগ্রাফ ক্লোজ করে যেতে হবে, তাই না? নাহলে কিভাবে বুঝবেন কি নিবেন, কি করবেন, কি লিখবেন? জি স্যার। তাহলে আমরা এই প্যারাগ্রাফ নিয়ে ডিসকাশন ওপেন করি। আমি একটু ভেঙে দিই, হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য, তারপরে আপনারা পার্টিসিপেট করেন। সেকেন্ড জেনারেশনে বিজনেস চলে আসছে, তাই না? তার ছেলে মনজির মোর্শেদ, উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এইএস কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিজনেস করে, রাইট? ইয়েস স্যার। রাইট স্যার। খুবই রিলেভেন্ট নলেজ হাব, those who are charged in the governance process of the business. AES খুব rapidly grow করছে, profit has not grown proportionately. This is something good or bad? Bad, sir. Bad. Why it is bad and where from the bad comes? Sir, the main goal of a business should be, one of the main goals of a business should be the increase of profits. That it we can understand, but why? Why profit is not growing proportionately? Where the problem is coming from? Any guess? Management expenses or ethically expenses Management or expense, expenses maybe are reasonably is not good. good, Any other point? good Sir, governance. since Human Morshed has is a prudent person, it means that he's very careful in investments. To have profits, you have to take risks. Maybe they're not taking the right risks for profit. No, it's Risk not management. related with the risks. It's some things that, let me tell you something, like you have resources, you have full setup in your business. The way you are running the business is not making profit for the organization. So you will think always these things in three different aspects. Like efficiency of management, first and foremost things. Second, optimum utilization of the organization resources. The third and final things is basically your efficiency level of your production. So আমরা আসলে জানি না, we don't know exactly what is the reason of this sort of disproportionate relationship, but what we can Sir. guess, ji please. Sir, could it be because যে এখানে বলছে হুমায়ুন মোর্শেদ 30 years back হচ্ছে সেকেন্ড হ্যান্ড যে মেশিন গুলো নিয়েছিল, সো এখন আপনি যেটা বললেন যে থার্ড পয়েন্ট যে এফিশিয়েন্সি অফ প্রোডাকশন লেভেল, সো এটা কি হতে পারে যে প্রোডাকশন লেভেলের এফিশিয়েন্সিটা যেহেতু 30 বছর আগের সেকেন্ড হ্যান্ড মেশিন, সো সেটার জন্য কমে গেছে? That could be the reason. That's what I'm telling. যখন এরকম কোন স্পেসিফিক পয়েন্ট আমরা খুঁজে পাবো না, আমরা কিছু পসিবল রিজন বলে যাব। কি বলে যাব? কিছু পসিবল রিজন, যে এই সমস্ত কারণে হতে পারে, বাট এখানে কিন্তু আমরা জানি না কি কারণে হয়েছে। তো কারণগুলি কি হতে পারে? যে ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সির কারণে, খুবই জেনারিক সেন্টেন্স লিখে দিয়ে আসবেন এই সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ, যে ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি হতে পারে, ইকোনমিজ অফ স্কেলে প্রোডাকশন না হতে পারে, effectiveness and efficiency of utilization of organization resources may be a big concern, হ্যাঁ। তো এরকম জেনারেল পার্সপেক্টিভ যেগুলো আছে ব্রডার লাইনে, এই ধরনের পয়েন্ট লিখে দিয়ে আসবেন, হ্যাঁ। নেভার টেল স্পেসিফিক থিংস ওয়্যার ইনস্ট্রাকশন ইজ অ্যাবসেন্ট ইন দ্য কেস। ইউ গট মাই পয়েন্ট, রাইট? Yes, sir. ফ্যান্টাস্টিক। দেন আমি যদি বলি স্ট্র্যাটেজিক পলিসি কি চেঞ্জ হতে পারে? এটাও কি হতে পারে এমন? স্ট্র্যাটেজিক পলিসি চেঞ্জ করছে, যে আগে যে পলিসি ছিল ওইটা চেঞ্জ করার কারণেও আপনার মানে বিভিন্ন প্রবলেম দেখা গেছে, এই কারণে প্রফিট লিখতে পারেন, বাট স্ট্র্যাটেজি ইজ সামথিং চেঞ্জেস অল দ্য টাইম, রাইট?
but it's difficult to comment specifically on the strategic side because you know, we don't know about it. But rather, I would recommend to remain on the broader aspect of the decision, right? Like resource, compliance, efficiency. These are all general statement, right? There is no room to ask you the question on this. But if you focus specifically on the strategic weakness, then my question comes in examiner mind. How did you understand the strategic weaknesses is there in the organization, right? ইয়েস স্যার বুঝতে পারছি হ্যাঁ, ওকে তো আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে সেন্টেন্সটা লিখছি সেই সেন্টেন্সটাকে যেন আমরা একটা শব্দ আহ, আপনারা তো প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট, ফার্মে নিশ্চয়ই কাজ করছেন। আমরা একটা শব্দ ইউজ করি, প্রফেশনাল স্কেপটিসিজম, রাইট? Yes, sir. হোয়াট ইজ Yes, দিস? sir. হোয়াট ডাজ ইট মিন? What does the exactly mean the professional skepticism? Sir, it Questioning mind. means that Questioning mind. Questioning mind means sir, কোনো To know কিছু আমাদের something. fact present করা হলে we have to keep questioning it until we're absolutely certain that we have all evidences to prove it. Right. So, yeah, exactly like that. But for the better clarity, I would recommend you to keep something like see the things with a questioning mind. জিনিসটা এরকম যে আপনাকে যে ডকুমেন্টসটা দেওয়া হয়েছে, you were not present there. The environment the organization used to produce the documents, you are not physically there, right? No. Yes. So yes. that's where the professional skepticism applies. Like when you see any documents, when you receive any documents, always receive with a questioning mind. Is it the right documents to meet my requirement? Is the documents is genuine? This is what the professional skepticism. Like ধরেন আপনার মুখের আপনার নাকটা যদি এই বরাবর না হয়ে যদি হাফ ইঞ্চি বামে হইতো তাহলে কিরকম হইতো? অনেকটা সিমস লাইক দ্যাট। কারণ আমি আসলে জানি না কোন এনভায়রনমেন্টে ডকুমেন্টসটা প্রডিউস হয়েছে, কোন এনভায়রনমেন্টে এই পলিসিটা মেক হয়েছে। যেহেতু বিং এ অডিটর আমি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম না, সেজন্য আমি কখনোই মনে করতে পারি না যে ডকুমেন্টসটা 100% Absolutely. অথেন্টিক। তো ওই জায়গাতে একটু কোশ্চেনিং মাইন্ড তৈরি করা, মানে কিউরিয়াস মাইন্ড, মানে কৌতূহলী মন। হ্যাঁ, তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে, অনেকটা এরকম। আমি তো এখনো অ্যান্সার খুঁজেই পাচ্ছি না, কেন চলে গেলে? ছবিতে দেখেন না নাটকে, Yes, sir. জি স্যার yes. ও বাস্তবেও দেখছে, এজন্য আগে বলতেছে। তো অনেকটা এরকম আর কি, যে আপনি যে কোশ্চেনিং মাইন্ড নিয়ে যখন একটা জিনিস রিসিভ করবেন তখন আপনার কাছে অনেক কিউরিসিটি আসবে এবং অনেক কোশ্চেন আসবে। যে এই জন্য অডিটরকে অনেক সময় বলা হয় যে ধরেন আপনারা খুবই কিউরিয়াস, যে কোনো বিষয়ে অনেক বেশি প্রশ্ন করেন। হ্যাঁ, বাট মেক শিওর যে একটা সার্টেন লেভেলের পরে ইউ আর নট ইরিটেটিং ইউর ক্লায়েন্টস। হ্যাঁ, তো এইটা আমরা বুঝে গেলাম। দেন আমরা যদি বলে থাকি যে small invested a small amount in a new plants, brought second hand machineries as well. মেশিনারি ইনএফিসিয়েন্সিতে প্রবলেম থাকতে পারে। আমাদের এক স্টুডেন্ট বলেছে অলরেডি, হি ডিড এমপ্লয় এন্ড কেপ্ট সাম গুড পিপল। এটা খুবই ভালো জিনিস। দ্য ফার্ম হ্যাজ এ রেপুটেশন অফ টপ কোয়ালিটি ওয়ার্ক। Definitely they are very much ethically for maintaining the quality of goods. Management also good, administration side well run, financially they are very good shape. Their balance sheet is very strong, there is no liquidity crisis, so there is fund is available for any investment. Many informations, but what to take to write the approach to strategic planning documents? What to take? ম্যানেজমেন্ট এটা করছে, ম্যানেজমেন্ট সেটা করছে, ম্যানেজমেন্ট ভালো, কোম্পানি প্রফিট করছে, প্রচুর ফান্ড পড়ে আছে। What to take? Now our job is to visualize the strategic planning process, right? Tell me,
Strategic planning process এর approach কি? We start from analysis, right? Internal analysis, external analysis. These two analysis combines the corporate appraisal, right? Right. Then if I want to write something about internal analysis and external analysis, what information I can extract from here? Speak up, speak up, speak up. So internal analysis এর জন্য আমরা internal মানে management good, okay fine, good people employed. We can take these informations as a good as a what to say, symbol of good internal resources. Yes. Can we say Internal that analysis, of course. strength, if I say organization's strength, and their financial side is strong enough. Internal analysis, in internal analysis you can take these points. That's it, sir. The SWOT analysis, strength of the organization and weakness of the organization. External means sir hote pare Then opportunity what and strength you observe in the case, come up with the specific points, right? Yes, sir. Fund availability. We can I say Good management, available fund. Fund সবাই লিখেন, হ্যাঁ, যিনি কথা বলছেন ওনাটা শেষ হলে বলবেন, হ্যাঁ, একটা একটা করে মাঝখানে বলেন, সবাই লিখেন। আমাদের ওই যে যিনি বলেন আপনি একটু নামটা বলেন, তাহলে আমার জন্য আবার আপনাকে একটু ইয়ে করতে সুবিধা হবে, ইন্টারেক্ট করতে। হ্যাঁ, আমাদের এক ফিমেল স্টুডেন্ট বলছিলেন, আপনার নাম কি যেন? sorry sir, this is Dilafruz. হ্যাঁ, আপনি বলেন। আপনি বলছিলেন দুইটা পয়েন্ট, একটা বলেছিলেন আপনি যে অর্গানাইজেশনে ভালো কিছু স্ট্রেংথ আছে, These are ফান্ড অ্যাভেলেবিলিটি আছে, দেন হোয়াট? good employee. Good employee. Sir, can we take top quality work as I mean external? This is one kind of strength. Yeah, true. Strength. You can write. Okay, then sir, the management is good. This is also the administration side. Internal who will analysis, run yes. accounts are immaculate. Financially, the business is in good shape, sir. I guess এটা কি স্যার মানে external environment এর কোনো ইয়া হতে পারে element? Which one? Financially, the business is in a good shape. And this is internal strength, right? আমি আগে একটা জিনিস আপনাদেরকে বলিনি, যদিও এটা শর্ট অ্যানালাইসিসে পেস্তেলে গেলে আমি বলতাম। শর্ট অ্যানালাইসিসে চারটা কম্পোনেন্ট: স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ এন্ড থ্রেটস, রাইট? Okay, sir. Strength and weakness comes from the internal point. কোম্পানির ভিতর থেকে যা হয় তার উপরে আসে। আর অপরচুনিটি এবং থ্রেট এই দুইটা আসে হচ্ছে এক্সটার্নাল, কোম্পানির বাইরে যে সমস্ত এনভায়রনমেন্ট আছে যেটার উপরে কোম্পানির কোনো হাত নেই। এবং এই অপরচুনিটিজ এন্ড থ্রেটস যেই জায়গা থেকে আসে, এই জায়গাটাকে একটা অ্যানালাইসিস করার মডেল আছে, এটাকে আমরা বলে থাকি পেস্টেল অ্যানালাইসিস, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, ইকোলজিক্যাল এন্ড লিগ্যাল। এই পেস্টেলের যত কম্পোনেন্ট আছে এগুলা থেকেই শুধু এক্সটার্নাল অ্যানালাইসিসের কম্পোনেন্ট আসবে। আর ইন্টারনাল অ্যানালাইসিস অর্গানাইজেশনের স্ট্রেংথ কি আছে আর উইকনেস কি আছে এখান থেকেই আসবে, এর বাইরে থেকে আসার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। লিখে রাখেন। হ্যাঁ So then it has substantial liquid asset. It's a economically strong zone, if I guess, right? Internal analysis, right? This is internal. Then external what? External what? So fund. Sir, there is no overdraft with any banks. That's overdraft. Financial capability mentioned specifically. Political issue, তারপর ফাইন্যান্সিয়াল ফ্লাকচুয়েশন, এগুলো হচ্ছে এক্সটার্নাল এর আপনার উইকনেস, থ্রেট। এক্সটার্নাল মানে এক্সটার্নাল ইস্যু, থ্রেট স্যার। অপরচুনিটি হতে পারে স্যার যে বিজনেস ইকোনমিক একটা গ্রোথ করলো, সেখানে গভর্নমেন্ট থেকে কোনো বেনিফিট পেলো, এই ধরনের আসতে পারে। Any other thought? রিসিভেবল টার্নওভার রেশিও ভালো।
রিসিভেবল টার্নওভার রেশিও ভালো, ইন্টারনাল স্ট্রেংথ। Sir, it says that their profit and balance sheet is strong, which is a good thing to show in the audit report. Internal Also, strength, yes. and so, sir, the AES also owns the freehold. That means they can dispose of any assets or lands that they have at any Yes. time. Internal strengths. Sir, freehold, sir, I wanted to clarify, why is it an internal strength? Because the bank is at the bank to external stakeholders, sir. Freehold মানে কি? Sir, that they don't, তাদের ব্যাংকের সাথে কোনো like ইয়ে নাই, মানে এটা collateral না, তারা যে কোনো সময় অ্যাসেট তাদের ইউজ দিতে পারবে, স্যার, as far as you know. এই তো তার বিজনেসের ইন্টারনাল স্ট্রেংথ, রাইট? Yes, জি sir. স্যার। Okay, বুঝতে পারছি, sir. Sir, overdraftটাও কি internal, sir? Of course, overdraft comes from your internal strength. If your strength is not good, bank is not ready to give you any sort of financing, whether it is overdraft, what is it, short term or long term, LTA, nothing, you know. So the Okay. facilities, all the bank facilities comes based on your strength. Either you give mortgage or you give your receivable factoring, Yes, sir. or your organization has some good reputation in the market that you are leveraging to Yes, get the sir. finance from the bank. Okay, Right. I understand, sir. Sir, তাহলে স্যার গুডউইল ছাড়া স্যার আমি আর কোনো এক্সটার্নাল কিছু দেখতেছি না। Very good. মার্কেট কম্পিটিটর স্যার। Market competitor. স্যার মার্কেট Okay, শেয়ার কি আসতে পারে? we had very good brainstorming to structure the concept of internal and external analysis. That's what my objective was all about, so that your brain start working and thinking what information I'm getting from this case. Huh? Sir, So tax rate is external yeah, threat. স্যার এখানে কি AES কি দা কাম্য মূলধন কাঠামো কোনটা হবে সেটা? yeah. Okay, we explored a lot. Now listen to me very carefully. Very carefully. Don't speak, just listen and try to relate your idea with my deliverables. আমি একটু বাংলায় সুন্দর করে গুছিয়ে বলি, অনেকের জন্যই বুঝতে খুব সুবিধা হবে। আমাদের আমরা ইন্টারনাল অ্যানালাইসিসে অনেকগুলো পয়েন্ট বলেছি। প্রথম ক্লাসে আমি বলেছি একটা অর্গানাইজেশনের রিসোর্স অডিট করার জন্য 9Ms মডেল ইউজ করা হয়, বলেছি? Yes, sir. 9Ms মডেল ইউজ করা হয়। কাজে ইন্টারনাল অ্যানালাইসিসে আপনি যত রিসোর্সের কথা বলেছেন সব 9Ms মডেলের ভিতরে, রাইট? তো আপনি যখন রিসিভেবল স্ট্রেংথ, ব্যাংক স্ট্রেংথ, গুডউইল স্ট্রেংথ, তারপরে আপনার ধরেন রেপুটেশনাল স্ট্রেংথ, যাই কিছু লিখেন না কেন এগুলি লিখবেন, বাট কিপ ইন মাইন্ড অর্গানাইজেশন কোন রিসোর্সের যদি পজিটিভ কোনো ইম্প্যাক্ট থাকে বিজনেসে, it is from 9Ms model, right? So যাই কিছু লেখেন দুইটা প্যারাগ্রাফ বা একটা প্যারাগ্রাফের ভিতরে এই পয়েন্টটা লিখে শেষ করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এর বাইরে ইন্টারনাল অ্যানালাইসিসে যে সমস্ত মডেলগুলি আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? রেশিও অ্যানালাইসিস নাম্বারসের, এবং এটার একটা কম্পারিজন ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কের সাথে। আপনার রেশিও, আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করেন সেই ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক কোথায় আছে লিখে রাখেন, নাহলে পরে মনে রাখতে পারবেন না। 3 নাম্বার, অর্গানাইজেশনের ভ্যালু চেইন প্রসেস। আমরা ভ্যালু চেইন প্রসেসের কেস পড়বো, এখন শুধু লিখে রাখেন ভ্যালু চেইন প্রসেস, এর বাইরে আর কিছু জিজ্ঞেস করেন, এটা আরেকটা জগৎ। 4 নাম্বার হচ্ছে ভ্যালু ড্রাইভার্স এন্ড কস্ট ড্রাইভার্স। কি? ভ্যালু ড্রাইভার্স এন্ড কস্ট ড্রাইভার্স। এই কয়েকটা জিনিসকে ম্যাচ করে আপনি ইন্টারনাল অ্যানালাইসিস লিখবেন। এবার কেসের ভিতরে ইনফরমেশন থাক আর না থাক,
না থাকে। ভ্যালু চেইন অর্গানাইজেশন থাকলে ভ্যালু চেইন আছে, অর্গানাইজেশন থাকলে কস্ট ড্রাইভার আছে, ভ্যালু ড্রাইভার আছে, অর্গানাইজেশন থাকলে রেশিও অ্যানালাইসিস আছে, ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক আছে, অর্গানাইজেশন থাকলে রিসোর্সেস আছে, 9Ms মডেলও আছে। এর বাইরে যদি কেসে কোনো ইনফরমেশন পান লিখে দিবেন, বাট এটাকে খুব বড় করতে যাবেন না। বুঝতে পেরেছেন? মার্কসের দিকে যেন আমাদের খেয়াল থাকে। হ্যাঁ, এবার আসি আমরা ইন্টারনাল অ্যানালাইসিস। পরিষ্কার? জি স্যার। ক্লিয়ার স্যার। এবার এক্সটার্নাল অ্যানালাইসিসে আসি। এক্সটার্নাল অ্যানালাইসিসের ব্রডার লাইন হবে দুইটা। একটা হলো এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। এটা কি দিয়ে অ্যানালাইসিস করে? পেস্টেল অ্যানালাইসিস। লিখে রাখেন, পেস্টেল। কাজে আপনি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস যখন বলবেন, পলিটিক্যাল ইস্যু টাচ করবেন, ইকোনমিক্যাল ইস্যু টাচ করবেন, লিগ্যাল ইস্যু টাচ করবেন, টেকনোলজিক্যাল ইস্যু টাচ করবেন, ইকোলজিক্যাল ইস্যু টাচ করবেন। কিছু না পারলে জেনারিক সেন্টেন্স লিখে সাজায় রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। এর বাইরে কেসে যদি কোম্পানির নেম টেম আছে, এগুলোর সাথে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে কিছু লিংক আপ করে দিবেন। এর বাইরে আরেকটা অ্যানালাইসিস করা হয় এনভায়রনমেন্টে, যেটাকে ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলি আমরা, কম্পিটিটিভ ফোর্সেস। কি ফোর্সেস? কম্পিটিটিভ ফোর্সেস। এইটা অ্যানালাইসিস করা হয় পোর্টার্সের 5 ফোর্সেস মডেল দ্বারা। পোর্টার্সের 5 ফোর্সেস মডেল দ্বারা ইন্ডাস্ট্রি কম্পিটিশন অ্যানালাইসিস করার একটা মডেলই আছে, সেটা হলো পোর্টার্সের 5 ফোর্সেস মডেল। হ্যাঁ, এটা স্পেসিফিক্যালি গিয়ে দিবেন। এর বাইরে যদি কোনো ইনফরমেশন পান সেটা আপনি লিখে দিবেন কেস থেকে, আপনার বেস্ট জাজমেন্ট। তাহলে কম্পিটিটিভ ফোর্সেস অ্যানালাইসিসে কি আছে? রাইভেলরি অ্যামং এক্সিস্টিং কোম্পানিজ, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, threats of new entrants and substitute product. This is what the Porter's 5 forces model. এটা খুবই ইম্পর্টেন্ট মডেল, এটার উপর আমরা কেস করব নেক্সট ক্লাসে, বাট এতটুকু আমাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার 5 ফোর্সের ব্রেকডাউনটা আরেকবার একটু বলা যাবে? 5 ফোর্সেস মডেলের টোটাল কম্পোনেন্ট হচ্ছে 5টা। গোল একটা সার্কেল করবেন, মাঝখানে লিখবেন রাইভেলরি অ্যামং এক্সিস্টিং কম্পিটিটর। রাইভেলরি অ্যামং এক্সিস্টিং কম্পিটিটর। সার্কেলের রাইটে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার, সার্কেলের লেফটে বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, সার্কেলের উপরে থ্রেটস অফ নিউ এন্ট্রেন্টস, সার্কেলের নিচে সাবস্টিটিউট প্রোডাক্টস বা সাবস্টিটিউশন, সাবস্টিটিউট। ক্লিয়ার? জি স্যার। Yes sir. 5টা হয়েছে? Yes sir. হ্যাঁ, তো এই পয়েন্টগুলো মেনশন করবেন আর কিছু জেনারিক সেন্টেন্স লিখে দিবেন, তাহলে আপনার এক্সটার্নাল অ্যানালাইসিস হয়ে যাবে। এর বাইরে অ্যানালাইসিস পার্টে আর কিছু নেই। তাহলে দেখেন, আমরা যদি কেস পড়ি, অনেক কিছুই তো পড়ছি, তাই না? কিন্তু আমাকে লিখতে হচ্ছে কি অনেক ডিফারেন্ট, তাই না? জি স্যার। Yes sir. আমি এই জন্য আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনি কেস পড়বেন, অনেক সেন্টেন্স পাবেন, কিন্তু আপনার অ্যান্সার করার জন্য যে ইনফরমেশন দরকার এর ম্যাক্সিমাম ইনফরমেশনই আপনি পেয়েছেন নাকি না পান নাই? পাইনি স্যার। পাইন। কিন্তু আপনাকে কি এখন লিখতে হবে কি হবে না পরীক্ষার হলে? অবশ্যই লিখতে হবে। সেজন্য আজকে বাইবেল হিসেবে লিখে রাখেন, প্রত্যেকটা কেসের একটা জেনারিক রাইট আপ যেন আপনার কাছে রেডিলি অ্যাভেলেবেল থাকে। টাকাতে অ্যাকাউন্টে যোগ হয় নাই। ইয়েস স্যার। ঠিক আছে, আপনারা লিখবেন, যারা লিখবেন তো লিখবেন, যদি কারো মনে হয় আমার সাথে একটু কনসালটেশন করবেন, অলওয়েজ ফিল ফ্রি। হ্যাঁ, বাট একটা জেনারিক রাইট আপ আপনার কাছে থাকতেই হবে।
আমি প্রত্যেকটা কেসেরই আপনার সলিউশন দিব, এবং আমি যে কেসগুলো এখানে ডিজাইন করি এগুলো জেনারিক রাইট আপই ম্যাক্সিমাম কেস। সুতরাং আপনাদের এফোর্ট হয়তো খুবই কম লাগবে সলিউশন সহ আমি যখন পাঠাবো। ওই আঙ্গিকে লিখে রাখেন না আপনার এডিশনাল থট, আপনার প্রেজেন্টেশনের ধরন আপনি চাইলে একটু ডিফারেন্ট করতে পারেন, বাট মেজর কন্টেন্ট গুলো যেন মোর লাইক সেম হয়। হ্যাঁ, মনে থাকবে? জি স্যার। জি স্যার। এতটুকুতে আপনাদের কারো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম আছে? নো স্যার, আই আন্ডারস্ট্যান্ড। ভেরি গুড। তাহলে এবার আমরা দুইটা পয়েন্ট খুব ভালো করে বুঝলাম, কি কি জিনিস লিখতে হবে, কিভাবে লিখতে হবে। এবার আমাদের ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অ্যানালাইসিস মিলে হয় আমাদের কি কর্পোরেট অ্যাপ্রাইজাল, তাই না? নাকি? জি স্যার, Yes, sir. ইন্টারনাল তো এক্সটার্নাল কর্পোরেট মিলে হয়। অ্যাপ্রাইজাল তো আলাদা পয়েন্ট হিসেবে আছে। তো সেজন্য আমার প্রথমে আমার এক ফিমেল স্টুডেন্ট বলেছিলেন অনেকগুলো ইন্টারনাল স্ট্রেংথের কথা। দিস আর অল পার্ট অফ স্ট্রেংথস এন্ড উইকনেসেস, রাইট? Yes. Right, এই sir. গল্পগুলি আইসাই কর্পোরেট অ্যাপ্রাইজালে বলতে হবে। আর ইন্টারনাল অ্যানালাইসিসে আমি যা বলে আসছি 9M's মডেল, রেশিও অ্যানালাইসিস, ভ্যালু চেইন প্রসেস, সাপ্লাই চেইন প্রসেস, কস্ট ড্রাইভার্স, ভ্যালু ড্রাইভার্স, এগুলা লিখে আসবেন। কর্পোরেট অ্যাপ্রাইজালে এসে আপনি বলবেন SWOT analysis, AES Limited SWOT analysis should be done to identify its strengths, weakness, opportunities, and threats. Ideal strategy is to explore commercial opportunity by using farm systems. Anything good, you can write there. Then you find what are the strengths AES Limited has. Number 1, reputation for product quality, right? Number 2, very loyal customer. Number 3, very skilled workforce. Number 4, high level of financial strength, right? Right. Yes, sir. Weaknesses, what we observed, flat profit, stagnant, right? Yes. A relatively outdated plant, right? Old machineries they have bought, right? Yes, sir. Reliance on some customers, right? Yes. Opportunities কি পেয়েছি? Only one joint venture proposal, right? Yes, sir. জি স্যার। এখন পর্যন্ত কোনো থ্রেট অবজার্ভ করি নাই। এই আমরা কর্পোরেট অ্যাপ্রাইজালে বুলেট পয়েন্টে স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস 4টা ক্লাস্টার করে আমরা পয়েন্ট আকারে লিখে দিব, এলাবোরেশনের কোনোই দরকার নেই। তাহলে দেখেন বড় দুইটা কম্পোনেন্ট আমরা শেষ করে ফেললাম, ইন্টারনাল অ্যানালাইসিস, এক্সটার্নাল অ্যানালাইসিস এন্ড কর্পোরেট অ্যাপ্রাইজাল। কিন্তু মাঝখানে কি একটা রয়ে গেল না? কিছু রয়ে গেল। তারপর হচ্ছে অবজেক্টিভ, মিশন, তাই না? জি স্যার, অবজেক্টিভ মিশন। আচ্ছা, এখন পর্যন্ত আমরা অবজেক্টিভ রিলেটেড কি পেয়েছি বলতে পারেন? তেমন কিছু পাই নাই, তাই না? আচ্ছা, এবার আমাদের কেস যিনি পড়তেছিলেন ভাইজানের নাম কি যেন? আব্দুল হালিম। আব্দুল হালিম। ইস, আপনার নামটা না একদম ঝাঁকাঝাক কমন পড়ছে, বুঝছেন? আমি আজকে একজনের সাথে আমার একটা অ্যাডভাইজারি ফার্ম আছে, রিসেন্টলি ডেভেলপ করেছি। তো একজন গ্রাফিক্স ডিজাইনারের সাথে কথা বলতেছিলাম, এক্স্যাক্টলি সেম নেম, আব্দুল হালিম। সো Thank you, পড়েন sir. তারপরে। Almost half the হ্যাঁ? sales of AES are to one customer. A farm it has been তার supplying মানে for 20 অলমোস্ট years. হাফ the sales AES are to one customer. Is it good or bad? Bad. Bad, sir. Why bad? স্যার কোনো তো উনি তো কারণে একটা যদি কাস্টমারের তারা কাছে ব্যাংক্রাপ্ট হয় অথবা কোনো কারণে যদি তাদের বিজনেস চলে যায় তাহলে স্যার AES এর অনেক ক্ষতি হবে স্যার। সে নিজেও তো চাইতে পারে আপনার সাথে বিজনেস করবে জি না। স্যার, সে তো নিজেও চাইতে পারে যে আমার সাথে বিজনেস হবে না, তার করতে নাও করতে পারে।
এবার দেখেন তো এটাকে রিলেট করতে পারেন কিনা পোর্টার্স এর 5 ফোর্সেস মডেলের সাথে বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার। কোথায় গিয়ে হিট মারতেছে দেখতেছেন? আপনি জি স্যার, বলতেছেন আমার এক পিস কিনতে হলে 200 টাকা দিতে হবে, সে বলে তুই 150 টাকায় দিলে দে, না দিলে আলু খা। কি করবেন? এটা তো আমার স্যার জন্য কম দামে দিতে হবে। ওই যে পোর্টার্স এর 5 ফোর্সেস মডেল ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস দেখেছেন? তার মানে সে একটা কাস্টমারের উপরই ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা পোর্টার্স এর 5 ফোর্সেস মডেলের ইম্প্যাক্ট। ইন্ডাস্ট্রিতে আপনি বলবেন এটা অ্যানালাইসিসে যে AES লিমিটেড highly dependent on a few customers which may eventually bring problem for the AES limited in long term sustainability. Concentration rate. তারপর পড়েন। মা another 5 customers account for most of the rest. Ariston Another Limited 5 কাস্টমার, তার মানে ওর তাহলে টোটাল কয়টা কাস্টমার? only 6. 6 জন কাস্টমার। 6 হ্যাঁ, only 6 কাস্টমার্স। তাহলে এটা কি স্ট্রেংথ না উইকনেসেস? উইকনেসেস। উইকনেস স্যার। হ্যাঁ, তারপরে বলেন এটা আপনাদের উইকনেসেস এ বলতে হবে যে হাইলি ডিপেন্ডেন্ট অন 6 কাস্টমার্স। হ্যাঁ, তারপরে পড়েন। Ariston Limited, a newly established engineering firm based in Chittagong, who is on two major construction projects তাহলে আমরা অন্য recently. আরেকটা কোম্পানির ইনফরমেশনে চলে গেলাম। জি স্যার। AES থেকে এখন চলে গেলাম কোথায়? Ariston Limited. অ্যারিস্টনে। তার মানে AES লিমিটেড এর ব্রেক থ্রু আসছে এখানে। আমরা কিন্তু আরেকটা কোম্পানির ইনফরমেশন পড়ছি। তাহলে আমরা কত নাম্বার রিকোয়ারমেন্টে চলে গেলাম? স্যার 3 নম্বর স্যার এটা 4 নম্বর হ্যাঁ। রিকোয়ারমেন্ট, 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্টে চলে গেলাম। কাজে এইখান থেকে 3 নাম্বার রিকোয়ারমেন্টের ইনফরমেশন এক্সট্রাক্ট করা শুরু করতে হবে। আপনার খাতায় লিখতে হবে, আর না হয় কোশ্চেনে মার্কার দিয়ে মার্ক করে নিতে হবে কোন ইনফরমেশনটা আপনার জন্য দরকার। তাহলে অ্যারিস্টন লিমিটেড একটা নিউলি এস্টাবলিশড ইঞ্জিনিয়ারিং ফার্ম বেসড ইন চিটাগং ওন 2 মেজর প্রজেক্টস রিসেন্টলি। মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে বলেন। Interested to have a joint venture arrangement with AES to implement construction work of one of the recently awarded project, as they don't have the capacity to complete both the projects simultaneously. এরিস্টনের ক্যাপাসিটি নাই, তাই একটা প্রজেক্ট জয়েন্ট ভেঞ্চারে করতে চাচ্ছে AES এর সাথে, যেই দুইটা প্রজেক্ট নতুন অ্যাকোয়ার করছে। বুঝতে পেরেছেন? এটাই অপরচুনিটি AES এর জন্য। হ্যাঁ, জি স্যার। তারপরে পড়েন। Monjur Murshid asked Javed Akhtar, engineering manager, to explore the opportunity, as AES has some excess capability and Ariston indicates a good profit margin. এরিস্টন টাকার প্রফিটের লোভ দেখাচ্ছে। Sir. Javed Akhtar's report on the joint venture with Ariston was positive, although he has mentioned his concern on quality compliance of Ariston. রিপোর্ট দিছে পজিটিভ, উই ক্যান গো ফর JB, বাট অ্যারিস্টন কোয়ালিটি মেইনটেইন করে না। AES কি মেইনটেইন করে? কোয়ালিটি maintain করে। High quality maintain করে। Business ethics are completely different. So you have to be very careful when you will write about business ethics in terms of the JB perspective, right? Yes, sir. In this situation, you will never give answer right or wrong. Your job is to explain the situation. If you follow this, these are the consequence may come. If you don't follow this, these are the benefit may come. কখনোই বলবেন না JB gonna to work, JB is not gonna to work. JB গেলে কি হবে, JB তে না গেলে কি হবে, এরকম বলবেন। হ্যাঁ, জি স্যার। মানে ধরেন
হাত বাড়ায়া দিছেন, মানে ধরেন আঙ্গুলটা সামনের দিকে যাচ্ছে না, এই অবস্থা রেখে দিবেন, যেন স্যারও বুঝে ইস আর একটু যদি সামনে আসতো তাহলে তো আঙ্গুলটা ইন্ডিকেট হইতো। মানে মানে সেন্সেশনাল সিন বলে না, ওই রকম জায়গায় টিচার রেখে দিবেন। টিচার দেখবেন ঘুমরি খাইতেছে খালি, কিন্তু আপনি আঙ্গুলটা ইন্ডিকেট করছেন মানে ধরেন একজনের দিকে চলে গেল। কি বলছে বুঝেন নাই? জি জি স্যার। আচ্ছা আচ্ছা। সেজন্য আঙ্গুলটারে আপনি বের গাড়ি কোনো ভাবেই গাড়ি করা যাবে কোথায় না। পার্কিং করেন? কোথায় শুরু করেন? গাড়ি তো পার্কিং ভাই আমার বাসায় ছাদে করি। আমার কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার। পড়েন, তারপরে পড়েন। হ্যাঁ Okay, sir. Monjur Murshid reviewed latest accounts of Ariston and was impressed with high profit margin of Ariston. হুম After analyzing last few years' performance of AES, Monjur Murshid realized the company should focus on new customers and large projects in order to increase its profit margin to a reasonable level. He decided to start revising the plan to prepare AES Limited for the future. ভেরি গুড। তাহলে এই যে অ্যারিস্টন লিমিটেড এর পুরো প্যারাগ্রাফটা অ্যাপ্লিকেবল অনলি ফর 4 মার্কস, রাইট? ইট হ্যাজ নো রিলেশন উইথ 13 মার্কস। Yes, sir. জি স্যার। এগ্রি করেন? জোরে বলেন, জি এগ্রি স্যার। করেন কি করেন না? Yes, করি sir. স্যার। দুই তিনজন বলতেছেন, বাকিরা সব ঘুমাইতেছে নাকি? কারণ স্যার এখানে ইথিক্স এর মানে 3 নম্বর রিকোয়ারমেন্টে ইথিক্সটাকে বেশি মানে ইম্পর্টেন্সই দেখাচ্ছে। আমি এইখানে আপনাদের দুইটা কথা বলি। সেটা হচ্ছে যে এই 4 মার্কস লেখার জন্য যা ইনফরমেশন দরকার এইটা প্যারাগ্রাফের ভিতরে আছে। এখানে একটাই আপনার কাছে জানতে চেয়েছে যে এখানে প্রপোজালটা কি রকম এবং এখানে কোনো বিজনেস এথিক্স এর কনফ্লিক্ট আছে কিনা। বিজনেস এথিক্স এর কনফ্লিক্ট আছে, বাট AES Limited should ensure that they will not compromise any quality, right? ইয়েস স্যার। তাহলে আমি যদি এথিক্যাল ইস্যু কন্ট্রাডিকশন বলি তাহলে আমি বলবো যে প্রপোজাল ওয়ার্কেবল, but AES Limited should remain focused to maintain their product quality so that their reputation is not being impaired, right? ইয়েস স্যার। Yes, sir. Right, sir. এর বাইরে কিছু লেখার সুযোগ আছে? নো স্যার। কাজে আপনি যদি প্যারাগ্রাফ 2 হুবাহুব উঠায় দেন আর যদি এতটুকু লিখে দেন আপনি 3 মার্কস 3.5 মার্কস পেয়ে যাবেন। তাহলে 4 মার্কসের অ্যান্সার শেষ। ক্লিয়ার? স্যার প্যারাগ্রাফ 2 বলতে কোথাতে বোঝাচ্ছে? আফটার অ্যানালাইজিং না ওই যে অ্যারিস্টে লিমিটেড? এরিস্টন লিমিটেড এর নিউলি এস্টাবলিশড ইঞ্জিনিয়ারিং ফার্ম, এই প্যারাগ্রাফটা এখানে এইটুকুই বলা আছে। এর বাইরে আমি যে 3টা সেন্টেন্স বলছি এইটুকু লিখলে এটার অ্যান্সার কমপ্লিট, রাইট? Yes, sir. ইয়েস স্যার। প্রশ্ন হচ্ছে আমরা যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট লেখা শুরু করলাম ওইখানে তো আমরা জাস্ট কর্পোরেট অ্যাপ্রাইজাল আর ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালাইসিস লিখছি। তো এখানে তো অবজেক্টিভ বাকি, স্ট্র্যাটেজিক চয়েস বাকি, স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন বাকি, মনিটরিং এন্ড রিভিউ কন্ট্রোল বাকি। 4টাই তো বাকি পয়েন্ট। তো ওগুলো লেখমু থেকে লেখা লাগবে না? জি স্যার। কেন জি, লাগবে স্যার। লেখা? কারণ রিকোয়ারমেন্টে স্পেসিফিক্যালি মেনশন করছে an approach to the preparation of strategic plan for AES Enterprise Limited। সুতরাং সাইকেলের ভিতরে যতগুলি পয়েন্ট আছে সবগুলাই লিখতে হবে। তাহলে আমি এখন কি করব? আর তো কোনো ইনফরমেশন নাই। Generic ভাবে লিখে আসবো, জিনিস স্যার? লিখতে হবে। জেনারিক সেন্টেন্সেস, সেন্টেন্স লিখতে হবে। জেনারিক সেন্টেন্সেস, জেনারিকের ভিতরে খালি কোম্পানির নামটা ঢুকাই দিবেন। জি স্যার। তারপরে আমাদের নেক্সট পয়েন্ট কি? অবজেক্টিভস, তাই তো? Yes, sir. অবজেক্টিভ মিশন, রাইট? জি স্যার। তাহলে এখানে সব জেনারিক লেখা লিখবেন। মিশন স্টেটমেন্ট এন্ড অবজেক্টিভ এস্টাবলিশ দ্য ডিরেকশন হুইচ দ্য ফার্মস প্ল্যান উইল টেক। Objective should be clearly defined.
Objective should be smart, specific, measurable, attainable, time relevant. আরেকটু লিখতে পারেন, AES is a private limited company and appears to be substantially family owned. Aspirations of the family will be therefore influence its objectives. যেহেতু ফ্যামিলির মতামতের উপরে গুরুত্ব দিয়ে তার অবজেক্টিভ চেঞ্জ হবে। এই সমস্ত অবজেক্টিভের 2-3টা লাইন অবজেক্টিভে লিখে দিতে পারেন। হ্যাঁ, দেন basically we will jump into the strategic choice, strategy development এই সেগমেন্টে। হ্যাঁ, এখানে খুবই জেনারিক টাইপের সেন্টেন্স লিখবেন, বাট কোম্পানির নেমটা পেঁচাবেন। এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট রাইট আপ। যেখানে যেটাই জেনারিক লিখবেন, সেই জেনারিকের ভিতরে কোনো না কোনো ভাবে ইটের জায়গায় কি ইউজ করবেন। যেমন আমরা ইট লিখি, দিস কোম্পানি লিখি, এগুলি লিখি না? জি। এখানে ওই কেসে যে কোম্পানিটার নাম দেয়া, ওই কোম্পানিটার নাম লিখে দিবেন, AES লিমিটেড। যেমন ধরেন স্ট্র্যাটেজি চয়েস এন্ড ইমপ্লিমেন্টেশনে আপনারা নিজেদের মতো করে কিছু লাইন লিখতে পারেন, লাইক strategy choice and implementation is an area where management should be creative enough. It attempts to design strategies that will bridge the gaps identified under the position analysis, competitive analysis, or external analysis. AES should analyze the existing market and product and portfolios, analyze the resources, and explore new market, product, and diversification potential. Strategy choice organization analysis এর কয়েকটা মেথড আছে। এর ভিতরে একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ডাইভার্সিফিকেশন, আর একটা হচ্ছে জানি না, ভুলে গেছি, মনে আসলে বলবো। কয়টা বললাম? 4টা হবে, কিন্তু 3টা বলছি, তাই না? কি কি বলছি? প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন, আরেকটা কি? Market penetration. Market penetration, exactly. I love you, boy. Market penetration. So these are the 4 options available, and these are the 4 options you need to explore in your strategic choice decision. So এগুলো লিখে দিতে পারেন। স্যার এগুলো তো অ্যানসপ ম্যাট্রিক্স না স্যার? অ্যানসপ ম্যাট্রিক্স, এক্স্যাক্টলি। সো এর বাইরে আপনি স্ট্র্যাটেজি চয়েস করে সেটাকে আপনি বলতে পারেন যে কোম্পানি শুড ফোকাস টু ডাইভার্সিফাই দ্য মার্কেট অর পোর্টফোলিও। হ্যাঁ, বা কোম্পানি শুড এক্সপ্লোর দ্য নিউ মার্কেটস। আপনার কেসের ভিতরে ইন্ডিকেশন দেয়া আছে না? বিজনেস স্ট্র্যাটেজি সাবজেক্টের সবচেয়ে বিউটি এবং এজ অফ লার্নিং কি জানেন? আপনি যদি রিলেশন করতে পারেন কোন মডেল কোথায় ইউজ হয়। আমার ক্লাসে আসলে শুধু এতটুকু জানতে পারবেন। আমি আপনারে পড়াবো না, কিন্তু যদি ইতিহাস শুনতে চান আমি কিন্তু ইতিহাস পড়াবো না। আমার ক্লাস যদি আপনি মন দিয়ে শুনেন, আপনি বুঝতে পারবেন কোন কোন মডেল কোথায় কোথায় ইউজের স্কোপ আছে। জি স্যার। সুতরাং আপনি অ্যানসপ ম্যাট্রিক্স, স্ট্র্যাটেজি চয়েস এবং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের পুরো কম্পোনেন্ট লেখা যায় অ্যানসপ ম্যাট্রিক্স দিয়ে। তাহলে দেখেন একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যানালাইসিসের ভিতরে আজকে কতগুলো মডেল ফিট করে আপনাদেরকে অ্যানসার লিখাচ্ছি। বলতে পারবেন কেউ কয়টা মডেল, কয়টা মেথড আমি মেনশন করেছি এখানে? দেখি কেউ বলেন তো, এখন পর্যন্ত আমি কতগুলো মেথড মডেলের কম্বিনেশন করেছি এখানে? স্যার নাইমিং মডেল 8টা থেকে 9টা স্যার। স্যার পেস্টাল মডেল, তারপরে সফট মডেল। সফট মডেল আবার কি জিনিস? না স্যার, ডব্লিউএসসি SWOT অ্যানালাইসিস। হ্যাঁ, কর্পোরেট অ্যাপ্রাইজালের SWOT। বিষয়টা এরকম না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ইন্টারনাল অ্যানালাইসিসে 9Ms মডেল, ভ্যালু চেইন মডেল, সাপ্লাই চেইন মডেল, ভ্যালু ড্রাইভার্স, কস্ট ড্রাইভার্স। দেখেন ভ্যালু চেইন এবং সাপ্লাই চেইনে কিন্তু আলাদা আলাদা আবার কেসও আসে।
তাহলে ইন্টারনাল অ্যানালাইসিসে কতগুলো মডেল আপনি দেখেন ফিট করেছে। এক্সটার্নাল অ্যানালাইসিসে বলেছি পেস্টেল অ্যানালাইসিস, যেটা এক্সটার্নাল অ্যানালাইসিস। পেস্টেলের একটা ছোট ভাই আছে, এটারে বলে পেস্ট, ইকোলজিক্যাল আর লিগ্যাল পার্টটা বাদ দিলে। কাজেই শুধু পেস্টও দিয়ে যদি কেউ লিখেন সেটাও হবে। হ্যাঁ, তারপরে যেমন আমরা কোথায় ছিলাম, স্ট্র্যাটেজি চয়েস ইমপ্লিমেন্টেশনে ছিলাম, আমরা সেখানে অ্যানসপ ম্যাট্রিক্স এনেছি। তারপরে আপনার ওই এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের ভিতরে আমরা প্রোটেস্টার 5 ফোর্সেস মডেল এনেছি, যেটা ইউজ হয় কম্পিটিটিভ ফোর্সেস অ্যানালাইসিস করার জন্য, ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যানালাইসিস করার জন্য, তাই না? জি স্যার। তো এগুলো লিখে এরপরে আপনারা জাস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল লিখবেন, যে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম ম্যানেজমেন্ট শুড রিভিউ the status of the strategic planning to understand the expectation gap between the target and the actual position. If required, management may adjust the plan based on their analysis. তাহলে মনিটরিং একটা রিভিউ হয়ে গেল, এবং this cycle should continue year on year so that the management can see the efficiency level of strategic planning process, and if there is any inefficiency observed, they should take the necessary measures to rectify it for making the organization sustainable for the long run. This is what you strategy's beauty হচ্ছে, if you understand the concept and if you try to see the model in your imaginary power, you will find many things is flying in front of your eyes, and your job is to catch something and build a relationship, and based on this you write in your answer script. That's where we tell the storyteller's story. Strategy is not something isolated thing. Strategy is something you started describing a strategy where you are giving many masalas, means ingredients. The ingredients you give, and if you cook passionately, the food taste will be completely different and tasty, right? So write up এমন একটা জিনিস, এটা যেমন আপনি গল্প বলছেন, সিকোয়েন্সিয়ালি গল্প বলছেন, তখনই দেখবেন টিচার ইমপ্রেসড, ফ্ল্যাট, আপনি পাস। আমি কি খারাপ কিছু বললাম? নো স্যার। নো স্যার। আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে না? জি স্যার। স্যার কোশ্চেনটা এখন মনে হচ্ছে সৃজনশীলের মতো আমরা যেভাবে করে আসছি। হ্যাঁ, ভেরি গুড। আমাদের হচ্ছে হলো তখন স্যার 1 নাম্বার ক নাম্বার এবং খ নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের সামারির সাথে মিল থাকতো না, ওটা আমাদের জেনারেল ভাবে লিখতে হতো। আর গ আর ঘ নাম্বার হচ্ছে আমার প্যাসেজের সাথে মিল থাকতো, ওটার সাথে রিলেট করে লিখতে হতো। ভেরি গুড। তাহলে এখন আপনাদের কাজ কি? স্যার একটা কোয়েশ্চেন ছিল। অফকোর্স। জি স্যার, ওই যে সেকেন্ড পয়েন্টে যেটা বলেছে যে প্ল্যানিং প্রসেসটা আর হচ্ছে কি অ্যানালিটিক্যাল টুল গুলা, এখানে আপনি যে মডেল গুলো বলেছেন সেগুলোই কি আসলে অ্যানালিটিক্যাল টুল? আচ্ছা আচ্ছা। আর এই যে রেশিও অ্যানালাইসিস, এটা কি? আচ্ছা, জি জি। অ্যানালিটিক্যাল টুল, your value chain analytical tool, your supply chain analytical tool. জি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে 3টা কোয়েশ্চেনের শুরুতে যেটা বলেছে রাইট এ ব্রিফ রিপোর্ট কন্টেইনিং দিস সর্ট অফ ইনফরমেশন, আমরা যখন একটা কোয়েশ্চেন অ্যান্সার করি তখন দেখা যায় আমরা উপরে হেডিং দিয়ে দেই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 2 এরকম, কিন্তু এখন এরকম 1 এর এ, 1 এর জি জি উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখবেন। জি জি। লিখে রিকোয়ারমেন্ট এ, রিকোয়ারমেন্ট না, বি, যে রিকোয়ারমেন্ট আমি সি। জানতে চাচ্ছি এখানে যেটা বলছে যে রাইটে রিপোর্ট লিখতে বলেছে, যেটা সেক্ষেত্রে 3টা একসাথে রিপোর্টের মধ্যে লিখতে হবে? না না না, আলাদা। আচ্ছা, আলাদা লিখবেন। রিপোর্ট মানে এরকম, মানে আপনি যেমন ওই যে টু ম্যানেজমেন্ট এরকম বুঝাচ্ছেন?
মানে একটা মানে পুরো 3টা প্রশ্নই কি একটা ফরম্যাটের মানে সেম একটা একটার ভিতরেই আপনি লিখবেন রিকোয়ারমেন্ট আপনি অ্যাড্রেস একজনকে লিখে রিকোয়ারমেন্ট ABC 3টা নিচে নিচে লিখে দিবেন। আচ্ছা তাহলে মানে এইটা আমি এজ এ ওই আইসিবি অ্যাকাউন্ট্যান্ট প্ল্যানিং ম্যানেজার সে হচ্ছে ম্যানেজমেন্টকে যেভাবে রিপোর্ট লিখে সেভাবে সেই ফরম্যাটে পুরো কেসটা সাজাতে হবে। রাইট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আপনাদের কাজ কি? কেস তো বুঝে গেছেন তাই না? স্যার জেনারেল জিনিস জানতে হবে, বেশি বেশি পড়তে হবে, আর হচ্ছে আমার কেসের সাথে রিলেট করতে হবে। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, জি বুঝছেন? কেন করতে হবে প্র্যাকটিস জানেন? টাইম ম্যানেজমেন্ট করার জন্য স্যার। টাইম ম্যানেজমেন্ট তো আছেই, তার চেয়ে বড় জিনিস হলো প্র্যাকটিস আমাদের তো আসলে লিখার অভ্যাস কম, বুঝছেন? জি স্যার। তো আমরা তো আসলে মুখস্থ লিখে অভ্যস্ত বেশি। তো আমাকে যদি আপনার একটু ভালো কিছু লিখতে হয়, তাহলে একটা জিনিস আপনি আজকে লিখেন, আবার ওই একই জিনিস আপনি কালকে লিখেন, দেখবেন যে অনেক ডিফারেন্স, তাই না? জি স্যার। তো এই ডিফারেন্সটা কেন? এই ডিফারেন্সটা এই জন্যই যে আপনাকে ম্যাচিউরড করে তোলে, যে একটা কনসেপ্ট আপনি যখন অনেকবার লিখবেন এটা আপনাকে অনেক ম্যাচিউরড করে তোলে। হ্যাঁ, তো এই ম্যাচিউরড আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের দরকার। হ্যাঁ, আমি এই কেসটা সলিউশন সহ আপনাদেরকে পাঠাচ্ছি। হ্যাঁ, জি স্যার। বাট আমি এক্সপেক্ট করব আপনারা দেখেন সলিউশন, বাট কালকে আপনারা সবাই এই কেসটা নিজের মতো লিখেন। আমাকে যদি কেউ দেখাতে চান আমাকে ইমেইলে রিচ করতে পারেন, লিঙ্কডইনে রিচ করতে পারেন, বাট আপনারা লিখেন। আমাকে যদি নাও দেন বাসায় লিখেন। আমি আপনাদের একটা কথা বলি, যদি কেউ শুধু আমার ক্লাস টুকুই করেন, আমি যেই কেসগুলো ক্লাসে পড়াবো সেই কেসগুলি নিজে বাসায় লিখেন, এর বাইরে যদি কিছু কেস লেখার চেষ্টা করেন, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি স্ট্র্যাটেজি ফার্স্ট করতে পাস করে যাবেন এবং কোনো এফোর্ট ছাড়াই আপনি পাস করে যাবেন। আমার এতটুকু কনফিডেন্স আছে। হ্যাঁ, বাট প্রবলেমটা হচ্ছে যে ক্লাসে থেকে যাওয়ার পরে আর লিখতে চায় না, বলে স্যার সময় পাই না। দিজ আর অল এক্সকিউজ। হ্যাঁ, দিজ আর অল এক্সকিউজ। সো I don't like my students who gives me a lot of excuses. I love to interact students who are passionate enough to see the dream. I love to interact my students who are passionate enough to learn something new, and they are dying like anything to read and write. And if my students are adamant for anything, I like those students and I stand beside them. And from my class, those who meet these characteristics will connect me, will interact me, the rest not. Don't waste my time and don't waste your time. You are not my cake. Jara desperate, those who have urge to learn something, those who are really dying to do something different, you all are welcome to connect me and interact me. I am there to stand beside you. ঠিক আছে? So আমরা এখন ব্রেক নিব 30 minutes. We'll come back at 9:10 and we will solve another model, another case today. Huh? That is Porter's generic competitive analysis model plus case. Huh? So prayer Okay, break sir. and you rest time. So see you 9:10. Huh? Okay, sir. Okay.
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনাদের ক্লাসে স্টুডেন্ট কয়জন? 300 নাকি? স্যার এর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, রেগুলারও আছে। মোট 302 জন। আচ্ছা, আমরা আজকে আর একটা মডেল শিখবো। কোনো একটা লেকচারে আমরা পুরো বইটা একদিন ব্রাউজ করব। আমাকে একটু মনে করাই দিয়েন, হ্যাঁ? একটু আগাই সামনের দিকে, তারপরে একদিন ওকে স্যার। আমাকে একটু অ্যাটেনশন দিলেই হবে যে স্যার বলছিলেন স্ট্র্যাটেজি বইটা একদিন একটু ব্রাউজ করবেন আমাদেরকে সাথে নিয়ে, হ্যাঁ? সো একটা পেজ শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই মডেলটার নাম হচ্ছে পোর্টার্স দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন, হ্যাঁ? পরীক্ষায় কখনো কখনো এত বড় লিখে না কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন, যদিও এটা নেশন লিখা, বাট এটা নেশনের বাইরেও ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ অ্যানালাইসিসের জন্য ইউজ করা যায়। বাট মোস্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় ইনভেস্টমেন্ট প্ল্যান ডিসিশন নেয়ার জন্য এই মডেলটা ইউজ করা হয়। কি কি ফ্যাক্টর কনসিডার করলে আপনি বুঝবেন যে না, আমি এতে ইনভেস্ট না করি বিতে ইনভেস্ট করব, বিতে না করে আমি সিতে করব। সো হোয়াট আর দ্য কম্পোনেন্টস ইউ মে কনসিডার ইন দ্য বিজনেস ডিসিশন? দিস মডেল স্পেসিফিক্যালি ডিলস উইথ দিস সর্ট অফ থিংস। পোর্টার্সের পোর্টার্স খুবই জনপ্রিয় একজন ইকোনমিক্স। এটা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, তার অনেক নানান ধরনের মডেল আছে, তার ভিতরে এটা হচ্ছে একটা। কখনো এই মডেলটাকে ডায়মন্ড কন্ডিশন হিসাবেও আসে। হোয়াট আর দ্য ডায়মন্ড কন্ডিশন, হোয়াট আর দ্য ফ্যাক্টর কন্ডিশন, নানান নামে এই মডেলটা আপনারা পরীক্ষায় পাবেন, হ্যাঁ? তো এই মডেলটা বোঝাটা খুব জরুরি। আমরা 2 নম্বর চ্যাপ্টারটা ড্রপ করে আসছি। এখানে স্টেক হোল্ডার ম্যাপিং একটা কনসেপ্ট আছে, খুবই ইজি। এর বাইরে মিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট, ভিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট, এই সমস্ত থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে। ইউ জাস্ট ব্রাউজ দোজ পেজেস এন্ড ট্রাই টু see few concepts. If you don't understand anything, please let me know in the next class. I will try to clarify my positions there. Other than this, maybe আমি কোনো একটা হোল ডে আপনাদেরকে স্ট্র্যাটেজি বইটা ফার্স্ট টু লাস্ট পেজ পর্যন্ত নিয়ে যাব টু give you some priority, যেখানে হয়তো কোন কোন জিনিসের উপর আপনি খুব বেশি এমফাসিস দিবেন, কোনগুলো একটু কম দিবেন, কোনগুলো দেখারই দরকার নাই। সো বইটা অনেক মোটা, অনেক good number of pages are there, but you don't need to spend so much of time by reading all those literatures. এখানে কিছু কনসেপ্ট আছে, ওগুলো জাস্ট আপনি যদি আন্ডারস্টুড করেন প্রপারলি, আর বইটা কয়েকবার দেখবেন, থিওরি ডেফিনেশন কি আছে এগুলো দেখলেই হবে। বাট স্ট্র্যাটেজি বই থেকে ইউজুয়ালি কোনো কেস সলিউশন করতে যাবেন না, এটা খুবই ডিফারেন্ট নেচারের কেস, ওগুলো আসে না। তো আমরা এই মডেলটা পড়বো এখন, পড়ে এটার একটা কেস আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, তারপরে আজকে ক্লাস শেষ করে দিব। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে দুইটা কেস আজকে আমরা পড়ছি কনসেপ্টের সাথে মিল রেখে নেক্সট ক্লাসে লিখে আসবেন, হ্যাঁ? লিখে আসবেন, আমাকে দেন আর না দেন, বাট আমি জিজ্ঞেস করব, বলবেন যে হ্যাঁ স্যার লিখছি, ঠিক আছে? তো আমরা এখন যে মডেলটা পড়তে যাচ্ছি এটার নাম হচ্ছে পোর্টার্স দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন। মডেলটার নাম কি? দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশনস। এটা কোথায় ইউজ হয়? যখন আপনি কোন একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল অ্যাসেসমেন্ট করবেন এবং আপনার কাছে মাল্টিপল কান্ট্রির অপশন আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান, ইউএসএ। তো আপনি কি সব দেশে ইনভেস্ট করতে পারবেন? যে কোনো একটা দেশে ইনভেস্ট করতে হবে, তাই না? তো এই ধরনের কম্পারেটিভ ডিসিশন মেকিং এই মডেলটা কাজ করে ক্রস বর্ডার।
ইভেন ধরেন আপনি দেশের ভিতরেও রাজশাহী না সিলেট, সিলেট না রংপুর, রংপুর না কুড়িগ্রাম, কুড়িগ্রাম না মাগুরা, এইরকম পরিস্থিতি হলেও এই মডেলটা ইউজ হবে। কোম্পানি টু কোম্পানি কম্পারিজন হলেও এই মডেলটা ইউজ হবে। যদিও বলে দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন, বাট এটার পার্সপেক্টিভ আসলে অনেকভাবে ইউজ করা যায়। বুঝা গেছে? জি স্যার। কি বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি। Very good. জি স্যার। So the Yes, sir. management developing strategy in a global environment needs to understand the competitive advantage. Competitive advantage মানে কি? স্যার, মানে প্রতিযোগী কোনো সুবিধা এমন বোঝায়? তো বাংলা জিজ্ঞেস করিনি, মিনিং জিজ্ঞেস Or করছি। Competitive sort of advantage মানে কি? advantage, enjoy over competitor. হ্যাঁ, লাইক আরে এত কোম্পানি জটিলে যাওয়ার দরকার নেই, আপনি প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেন। আচ্ছা ধরেন For example, স্যার আমি কম্পিটিটিভ বলতে আমি আরেকজনের থেকে বেটার বা চিপলি বা গুড কোয়ালিটি করতে পারবো কি একই রকম জিনিস স্যার। সেটাই তো জিজ্ঞেস করতেছি। for স্যার যেমন example, sir, রেডিমেড Asian গার্মেন্টস স্যার, রেডিমেড গার্মেন্টস সেটা হচ্ছে আমরা যে আমাদের চিপ কন্টেন্টের চিপ যে লেবার কারণে হচ্ছে আমরা অন্য দেশ থেকে এ, কম দামে হচ্ছে রেডিমেড গার্মেন্টস প্রডিউস করতে পারি, যার কারণে আমাদের এখানে এটা কম দামে হচ্ছে এক্সপোর্ট করতে পারবো। কেন এটা কেন? কেন আমি চিপ কম লেবার দামে স্যার। লেবার? কেন চিপ লেবার? কেন লেবার চিপ? স্যার এই যে পপুলেশন বেশি, সো আমার যে হচ্ছে কি বলে যে এটাকে স্যার, যে কর্মক্ষম লোক আছে স্যার, তাদের সংখ্যা বেশি, যার কারণে হচ্ছে আমি যে বার্গেনিং পাওয়ার অফ এমপ্লয়ি বা সাপ্লায়ার কম, যার কারণে আমি হচ্ছে কম নিতে পারতেছি আর কি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন ওনার এক্সাম্পলটা? yes, sir. Sir, can I provide another Of example? course, of course, of course. Please proceed. Sir, for example, Asian countries গুলোতে rice বেশি produce বেশি হয়, I think. And sir, even people abroad তারা choose করে sir জাপান অথবা ইন্ডিয়া অথবা বাংলাদেশে যে rice গুলো তৈরি হয় সেগুলো তারা বেশি prefer করে compared to the rice that they produce. অ্যাডভান্টেজটা কি? কম্পিটিটিভ এখানে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ এটা হতে পারে যে Competitive ওনাদের advantage হচ্ছে স্যার যে এখানে মানে রাইস প্রোডাকশনে স্যার এশিয়ান কান্ট্রিজ গুলোদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। স্যার অ্যাডভান্টেজ আরেকটা হতে পারে কস্টিং। যেমন ওই যে উনি যেটা বললো লেবার ফাংশন, যে লেবার ফাংশনে আমরা যে চিপ রেটে এখান থেকে একটা প্রোডাক্ট কস্ট, যে মনে করেন বাংলাদেশ থেকে তৈরি করলে 100 টাকা খরচ হলো, সেই একই প্রোডাক্ট ধরো জাপান বা ইংল্যান্ডে তৈরি করতে হলে দেখা যায় বাংলাদেশের টাকা হিসাবে 500 টাকা খরচ হলো। এই যে একটা কস্টিং এর ফ্যাক্ট, এটা স্যার একটা অ্যাডভান্টেজ হতে পারে। Sir, can I add something here? Of course. স্যার যেমন ফর এক্সাম্পল আমাদের ফোন মার্কেটটা যদি আমরা দেখি, ওয়ান অফ দ্য টু অফ দ্য মোস্ট লার্জেস্ট বলতে মার্কেট লিডার্স আমরা বলতে পারি অ্যাপেল অ্যান্ড স্যামসাং। এখন অ্যাপেলের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, মানে একটা ওদের প্রোডাক্টে একটা ইউনিক ফিচার উই ক্যান সে। ফর এক্সাম্পল ওদের ওএস যেটা দে ইউজ iOS, whereas স্যামসাং বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওরা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। সো আমরা বলতে পারি যে অ্যাপেল হ্যাজ আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ when it comes to their অপারেটিং সিস্টেম আর কি। সো কাইন্ড অফ আমরা বলতে পারি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে একটা ইউনিক ফিচার ও ইউএসপি যেটা ওদের বিজনেস বা মানে ওদের প্রোডাক্টের সাথে জড়িত। কম্পিটিটিভ, ইউ আর রাইটলি পয়েন্টেড আউট। সবাই ঠিক রাইট জিনিসটাই বলেছেন, বাট আমি আসলে যেটা মানে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে বোঝাটা যেন একদম সরল হয়, সহজ হয়, মানে এক্সাম্পল বেস যেন না হয়। আপনি যেন কোন একটা কিছু দেখলেই বুঝেন এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, কম্পিটিশনের ভিতরে আপনার এমন কোন গুণ, এমন কোন জিনিস, এমন কোন বিষয়ের কারণে ওই কম্পিটিশনের ভিতরে যত মানুষ আছে তার থেকে আপনি একটু ডিফারেন্ট কিনা, এটাই। যেমন ধরেন এখন যদি আমি একটু মাঝে মধ্যে ফানি এক্সাম্পল দিই ক্লাসে মজা করার জন্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ধরেন
ধরেন নাজমা আছেন নাকি ক্লাসে? ধরেন নাজমার একটা বিয়ের প্রপোজাল আসছে, এক ছেলে সরকারি চাকরি করে, এক ছেলে প্রাইভেট চাকরি করে। ধরেন নাজমা কোনটা প্রেফার করবে? গভর্নমেন্ট জব, প্রাইভেট জব। স্যার জব টাইপ এবং স্যালারি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। আসলে কি এত কিছু করবে? ইন রিয়ালিটি স্যার সরকারি চাকরিটাই দেখবে। সরকারি চাকরিটাই দেখবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা এখানে কি? সিকিউরড, জব সিকিউরিটি, তাই না? জি স্যার। লাইফ সেটেলড, এটাই কম্পিটিটিভ। দুইটাই চাকরি, কিন্তু ওইটাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, সিকিউরড, সরকারি জব। আর বাংলাদেশে তো গভর্নমেন্ট জব মানে বুঝেনি, 8-10টা ফ্ল্যাট, 10-15টা গাড়ি, ধরেন 4-5টা বউ, সব মিলায় জিলায় তো ধরেন নাজমা হাওয়ায় উড়বো, তাই না? এটা তো আসলে উল্টা লজ্জাজনক বিষয়। মানে আমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বুঝাচ্ছি আর কি, বুঝছেন? জি স্যার। মানে ধরেন বেশি 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 আরো বেশি বেশি, মানে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে ধরেন একই জিনিস আপনি 2 জায়গায় 3 জায়গায় কনসিডার করছেন, এই 3টার ভিতরে কোনো একটা অপশনে আপনি বেটার কোনো প্রিভিলেজ পাচ্ছেন ওইখানে কোনো একটা সেপারেট জিনিসের কারণে। যেমন ধরেন বাংলাদেশে চিফ লেবার, এটা একটা এক্সাম্পল আসছে। জিওগ্রাফিক্যালি উই আর ভেরি পুয়ার in terms of economic condition. We are highly populated country, so আমরা যেহেতু আমাদের জব ক্রাইসিস, সো উই ডিমান্ড লেস, সেই কারণে খুব কম টাকায় আমরা অনেক পরিশ্রম করি, যার কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত ডেভেলপড আমাদের দেশে। তো এই একই পোশাক ইউরোপে প্রোডাকশন করতে গেলে ধরেন 20 গুণ 30 গুণ 50 গুণ খরচ বেশি, যার কারণে ওরা ওইখানে না করে আমাদের এই দেশে করে, এই শুধুমাত্র এই লেবার কস্টের কারণে। কারণ ওদের লেবার কমপ্লায়েন্স অনেক স্ট্রং, আমাদের লেবার কমপ্লায়েন্স অত স্ট্রং না। তো আবার দেখবেন ওরাই এই দেশে এসে পরে আবার শ্রম আইন নিয়ে কথা বলে, নানান বিষয় নিয়ে কথা বলে। আবার যদি আমরা এক্সাম্পল দেই বিয়ের উদাহরণ, গভর্নমেন্ট জব প্রাইভেট জব দুইটাই জব, কিন্তু ধরেন এখানে সিকিউরিটি বেশি, এখানে ফার্দার আর্নিং স্কোপ অনেক বেশি, এডিশনাল ইনকাম করা যায়, এটাও একটা বিষয় থাকে। প্রাইভেট জব এগুলি থাকে না, এই জন্য অনেক সময় মেয়ের প্যারেন্টসরা হয়তো এই জায়গাতে বেশি উইক। আর বিসিএস ক্যাডার হলে তো কথাই নাই, আর কিছুই দেখার দরকার নাই, ছেলের হাত পা না থাকলেও সমস্যা নাই। তো ধরেন এইরকম একটা অ্যাডভান্টেজ আর কি। আবার একজনের রাইস প্রোডাকশনের এক্সাম্পল দিয়েছে, যেমন ধরেন যদি এটা কস্ট ইফেক্টিভ হয় তাহলে আমাদের এখানে একরকম, ওইখানে আরেক রকম। ফার্টিলিটি ইস্যু থাকতে পারে সয়েলের, সেটার জন্য হতে পারে। এনভায়রনমেন্টাল কোনো অ্যাডভান্টেজ হতে পারে, যেমন আমাদের দেশে 6টা সিজন আছে, 3বার 4বার পেডি ক্রপ করা যায়, এটাও একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হতে পারে। সুতরাং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি আমি এটা বুঝাতে চেয়েছি, আপনারা কি বুঝেছেন? জি স্যার। ইয়েস স্যার। যদি বুঝে থাকেন তাহলে ঠিক আছে, কারণ এটার উপরে অনেক কিছু আসবে আরো সামনে। হ্যাঁ, জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। তো জি আমরা স্যার। ওই পেজটাতে যাচ্ছি। হ্যাঁ, আবার Porter, the competitive advantage of nations seeks to isolate the national attributes that foster competitive advantage in an industry. ইন্ডাস্ট্রি মানে তো বুঝেন, আমরা যেটা আলাপ করি হোমোজেনিয়াস নেচার অফ প্রোডাক্ট নিয়ে যতগুলো কোম্পানি কাজ করে তাদেরকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয়। হ্যাঁ, যেমন ফার্মাসিউটিক্যালস এ যত কোম্পানি ব্যবসা করে, ফার্মাসিউটিক্যালস একটা ইন্ডাস্ট্রি। টেলিকমিউনিকেশন, মোবাইল টেলিফোন, ইন্টারনেট কোম্পানি, এটা একটা ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি, যারা মুভি করে, নাটক বানায়, ফিল্ম বানায়, এটা একটা ইন্ডাস্ট্রি। মিউজিক ইন্ডাস্ট্রি।
তারপরে আপনার ধরেন গার্মেন্টস একটা ইন্ডাস্ট্রি, টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি, তারপরে আপনার ধরেন ক্লথ একটা ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস প্লাস ধরেন লেদার একটা ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রির আমাদের দেশে লেদার ইন্ডাস্ট্রির সাথে ইন্ডিয়া লেদার ইন্ডাস্ট্রি কম্পারিজন করলে আমি কোথায় ইনভেস্ট করব, বাংলাদেশে নাকি ইন্ডিয়া? ধরেন জুট ইন্ডাস্ট্রি, পেডি ইন্ডাস্ট্রি, এই ধরনের। তো পোর্টার আইডেন্টিফাইড ডিটারমিনেন্টস অফ ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। পোর্টার্স এখানে আপনাদেরকে কিছু গাইড করার চেষ্টা করেছেন যে আপনি এই কম্পোনেন্ট গুলি দেখে আপনি বুঝবেন আপনি কোন দেশে ইনভেস্টমেন্টটা করবেন। বুঝতে পেরেছেন? তো এটা শুধু দেশ টু দেশ সীমাবদ্ধ থাকবে না, এটা আমাদের দেশের ভিতরে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, থানা টু থানা, কোম্পানি টু কোম্পানি, সেক্ষেত্রে এই মডেলটা ইউজ করা যাবে। তো পুরোটা সেখানে একটা মডেল দিয়েছে, এই মডেলের ভিতরে 4টা কম্পোনেন্ট। একটাকে বলে ফ্যাক্টর কন্ডিশন। এটাকে কি বলে বলেন? ফ্যাক্টর কন্ডিশন। 2 নাম্বার ডিমান্ড কন্ডিশন। আমি লাইন বাই লাইন যাব, বাট আমি আপনাদের মাথার ভিতরে জেনারেল ভিউ দিয়ে দিচ্ছি। ফ্যাক্টর কন্ডিশন মানে হচ্ছে রিসোর্স বেস, কি কি ফ্যাসিলিটি আছে এক কান্ট্রি আরেক কান্ট্রির সাথে। ধরেন আমার দেশে রিসোর্স বুঝেন না? জি স্যার। রিসোর্স মানে এনি কাইন্ড অফ রিসোর্স, টেকনিক্যাল, নন টেকনিক্যাল। টেকনিক্যালের ভিতরে মাইনিং হতে পারে, নন মাইনিং হতে পারে, হ্যাঁ, নলেজ হতে পারে, টেকনোলজি হতে পারে, যে এনি কাইন্ড অফ রিসোর্সেস। হ্যাঁ, এটা কি স্যার ওই ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে যে 4টা পড়েছি ওই রিসোর্সেস এর কথাই আর কি এখানে বলছে? না, এটা হলো কান্ট্রি পার্সপেক্টিভে আপনি এখন চিন্তা করবেন। যেমন ধরেন রিসোর্সেস বলতে আমার দেশে কি বুঝাবে? ধরেন গ্যাস মাইনিং, কোনো মাইনিং আছে কিনা? জি স্যার, গ্যাস, ন্যাচারাল আর কি রিসোর্সেস। অয়েল, ন্যাচারাল কোনো মাইনিং আছে কিনা? 2 নাম্বার হচ্ছে ধরেন জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, ধরেন সি, রিভার, কমিউনিকেশন কতটা ইজি, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে যেমন সে ধরেন টেকনোলজি, টেকনিক্যাল নো হাউ। ধরেন আপনি ধরেন কোন এক সময় আমাদের দেশে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুস্ট আপ করছে, তখন প্রচুর ফরেনার আসছে এই দেশে। কারণ কি? কারণ আমরা মার্চেন্ডাইজিং বুঝতাম না, আমরা কাটিং বুঝতাম না, আমরা সুইং বুঝতাম না, আমাদের মেশিন চালানোর লোক ছিল না, ছিল? না স্যার। তখন নো স্যার। দেশের বাইরের থেকে প্রচুর ফরেনার আইসা আমাদেরকে এগুলো ট্রেনিং দিয়ে শিখে, এখন আমরাই পারি। এখন ধরেন আমাদের টেকনিক্যাল নো হাউ অনেক বেশি, এটা একটা রিসোর্স আমাদের এখন। আবার যেমন ধরেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা আছে কিনা আমাদের দেশে। তারপরে যেমন ধরেন আর এনি কাইন্ড অফ ধরেন নলেজ, এগুলো আছে কিনা। এগুলা হচ্ছে আপনার ফ্যাক্টর কন্ডিশন। বুঝছেন? বলেন তো ফ্যাক্টর কন্ডিশনে কি কি চিন্তা করবেন? কোন কোন রিসোর্সেস, বিষয়গুলিকে ফ্যাক্টর কন্ডিশনে চিন্তা করবেন? বলেন, সবাই ন্যাচারাল, বলেন। জি রিসোর্স বেস। রিসোর্স বেস জিনিস আর কি, ন্যাচারাল তারপরে রিসোর্সেস। স্যার রিসোর্স বেসের মধ্যে আপনার জিওগ্রাফিক্যাল বেস আছে, টেকনিক্যাল বেস আছে, তারপরে আপনার মাইন্ড বেস আছে, যে একটার সাথে আর একটা কম্পেয়ার করে যেখানে স্যার বেনিফিট পাওয়া যায় এই জাতীয়। তাহলে এগুলাকে আমরা ফ্যাক্টর কন্ডিশন বলি। আর আর এখানে কি ডিমান্ড ম্যান কন্ডিশন পাওয়ারটা কি হলো, আসতে পারে স্যার? ম্যান পাওয়ার বেস অবশ্যই তো আছে, ম্যান পাওয়ার তো বললামই, এটা তো হিউম্যান রিসোর্স তো একটা মানে হিউম্যান রিসোর্স। হ্যাঁ, আমি ফান কইরা বলি আমাদের দেশের মানুষ অনেক ফার্টাইল, যার কারণে পপুলেশন বেশি, বুঝছেন? এটা অন্যান্য তো এখন দেশে আস্তে আস্তে আসলে কমছে, কারণ এখন ফ্যামিলি প্ল্যানিং কমছে এর না। কারণে। আমরা তো এখন আল্ট্রা ফ্যাশন হচ্ছে, এই কারণে তো আমাদের সাস্টেনেবিলিটি উইক হচ্ছে, বুঝছেন? আমরা এখন মানে বলতে পারেন যে অনেকটা বাফার ইকোনমিতে আমরা ঢুকে আছি, আমরা সব নাম্বারে খেলতে চাই, মানে রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউতে না গিয়ে। সেই কারণে আমরা কিন্তু আসলে উইক হচ্ছি দিন দিন। আমাদের কিন্তু এখন দেখবেন যে আহ, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অনেক কিছু, বুঝছেন? জি স্যার। তো এটাই বাস্তবতা। আপনি আপনার যখন স্ট্রেংথের বাইরে অ্যাক্টিং করতে যাবেন, তখন তো আপনার এই ঝামেলা হবে। ডিমান্ড কন্ডিশন, ছেলেরা কেউ কথা বলবেন না এই প্রশ্নতে, শুধু মেয়েরা কথা বলবে। ওকে ডিমান্ড স্যার। কন্ডিশন, মেয়েরা ডিমান্ড কন্ডিশন, কি কি কারণে ডিমান্ড হয়? গার্লস, কি ব্যাপার? কেউ নাই স্যার। জি স্যার। ডিমান্ড কন্ডিশনস,
সোজা সাপটা ভাষা, কি কি কারণে একটা দেশে চাহিদা তৈরি হয় সবসময় মনে রাখবেন। কোন একটা দেশে কোন একটা ইন্ডাস্ট্রি যদি বুস্ট আপ করে, গ্রো করে, তাহলে মনে করবেন ওই দেশের হোম কান্ট্রিতে ওই প্রোডাক্ট কনজাম্পশন হয়। মেয়েরা কি বলছি আমি? স্যার যদি কোনো একটা ইন্ডাস্ট্রি বুস্ট আপ হয় তাহলে সে দেশের কনজিউম বাড়ে, তো আলটিমেটলি ডিমান্ড বাড়ে। না, আমি বলছি কোন একটা দেশে যদি কোন একটা ইন্ডাস্ট্রি গ্রো করে, তাহলে ওই ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট সেটা ওই দেশে কনজাম্পশন হওয়ার স্কোপ আছে। জি স্যার। আবার বলেন কি বলেছি? যদি কোনো ইন্ডাস্ট্রি কোনো দেশে গ্রো করে তাহলে ওই ইন্ডাস্ট্রির পণ্য সে দেশে কেনার চাহিদা থাকতে পারে। আছে, থাকতে হবে, না হয় এটা গ্রো করবে না। যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে বুস্ট আপ করার পিছনে একটা বড় রিজন হচ্ছে লেবারের বাইরেও আমাদের দেশে হোম কনজাম্পশন আছে প্রচুর। বুঝতে পেরেছেন? সো ডিমান্ড কন্ডিশন হলো চাহিদা। যে আপনার দেশে যদি কোনো একটা ইন্ডাস্ট্রি গ্রো করে, ওই প্রোডাক্টে যদি আপনার ওই দেশে চাহিদা থাকে, তাহলে ওইটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ভেরি ইজি জিনিস। সুতরাং ডিমান্ড কন্ডিশনে বলে দেখবেন ফ্যাক্টর কন্ডিশন গুলি খুবই বড়। এই দেখেন হিউম্যান রিসোর্সেস, স্কিল, ফিজিক্যাল রিসোর্সেস, এই যে ল্যান্ড, মিনারেল, ক্লাইমেট, লোকেশন, রিভার, সি, ওসিন, নলেজ, সাইন্টিফিক, টেকনিক্যাল নো-হাউ, এডুকেশন, ক্যাপিটাল, human capital, financial capital, investment capital, infrastructure, road transport authority, gari ghora. These are all factor condition. Demand condition, home market determines how firm perceive, interpret and respond to buyer needs. Information put pressure on firms to innovate, provides a launch pad for global ambitions. তাহলে এখানে কালচারাল ইস্যু, ইকোনমিক ইস্যু, বায়ার্স চয়েস, কাস্টমার চয়েস, কাস্টমার নিড, কাস্টমারের টেস্ট চেঞ্জ, এগুলাই কনসিডারেশনে আসবে ডিমান্ড কন্ডিশনে। ঠিক আছে? বুঝতে কারো প্রবলেম হচ্ছে? স্যার কাস্টমার সাইজটাও তো আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ওই যে বললো না হোম মার্কেট ডিটারমিনেন্টস। জি স্যার। ঠিক আছে? আর রাইভেলরি, দাঁড়ান আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংক লাগাইনি। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে রাইভেলরি এমং ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড রাইভেলরি। হ্যাঁ, ওই যে রাইভেলরি মানে কম্পিটিশন, বুঝছেন? উইদিন দা কান্ট্রি টু কান্ট্রি কম্পিটিশন, উইদিন দা ইন্ডাস্ট্রি কম্পিটিশন, এগুলো স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভেলরি। হ্যাঁ, যে স্ট্রাকচারের ভিতরে কি আছে? ন্যাশনাল স্ট্রাকচার ফ্যাক্টর ক্রিয়েট সার্টেন টেন্ডেন্সিস to oriented business people to certain industries. German firms have a strong presence in industries with high technical content. মানে স্ট্রাকচার মানে যেমন আমাদের ধরেন কি আছে, একটা শেপ আছে না, হিউম্যানের একটা শেপ আছে, তাই না? আবার এটাকে স্ট্রাকচারও বলে, তাই না? যেমন ধরেন আপনি যখন কোথাও যান, বলে যে একে দেখতে এর মায়ের মতো, এ দেখতে এর বাপের মতো, এর বাপের স্কেলেটন বা স্ট্রাকচার পাইছে, আমার মতো একদম থিন, লম্বা হয় না, হাড্ডি গুড্ডি ছাড়া শরীরের কিছু নাই। হ্যাঁ, তো একটা নেশনে আপনি গ্রো করার পিছনে ইন্ডাস্ট্রি স্ট্রাকচারটা কি রকম, এটা অনেকটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়, বুঝছেন জিনিসটা? টেকনিক্যাল নো হাউ বলেন, আপনি
গভর্নমেন্ট পেনিট্রেশন বলেন বা কোনো একটা ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য গভর্নমেন্ট কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি দিয়ে রাখছে, যেমন ধরেন এই যে ইপিজেড করে, তারপরে এগুলাতে ধরেন ট্যাক্স হ্যাভেন ফ্যাসিলিটি থাকে, অনেক দূরে দূরে করে ধরেন ইকোনমি ডেভেলপমেন্ট করে, এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার। হ্যাঁ, তো এটার সাথে একটা স্ট্র্যাটেজি থাকে, আর একটা হচ্ছে কম্পিটিশন থাকে। তো লোকাল কোম্পানি স্টার্ট করলে একরকম, লোকাল কোম্পানি না আসলে আরেক রকম। সো আপনারা চিন্তা করবেন এভাবে যে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গভর্নমেন্ট বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোন রুলের কারণে, কোন রেজুলেশনের কারণে, কোন স্ট্রাকচারের কারণে, কোন প্রসেসের কারণে পাওয়া যাচ্ছে কিনা। যদি যায় তাহলে এটা এই কোডে আসবে, স্ট্রাকচার, স্ট্র্যাটেজি এন্ড কম্পিটিশন, ডোমেস্টিক কম্পিটিশন, এখানে কতজন প্লেয়ার আছে, এই জায়গাগুলো আমরা এখানে লিখবো। বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকটা হচ্ছে রিলেটেড এন্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি। 4 নাম্বারটা হচ্ছে কি? রিলেটেড এন্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি। মানে আপনি ধরেন বাংলাদেশে গাড়ি প্রোডাকশন ফ্যাক্টরি দিতে চান, বাংলাদেশে গাড়ি প্রোডাকশন ফ্যাক্টরি দেওয়ার কোনো যুক্তিকতা আছে বলেন? না স্যার। কেন নাই? স্যার আমি মনে করি আছে বলা যায়, কারণ ইন্ডিয়ার মতন এত পপুলাস একটা কান্ট্রিতে টাটা যেমন গাড়ি ম্যানুফ্যাকচারিং করে চিপ প্রাইসে ওরা ইন্ডিয়ান পপুলেশনের ডিমান্ডটা মিট করতে পেরেছিল। আই থিঙ্ক বাংলাদেশে যদি এরকম আনতে পারে, টয়োটার থেকে যদি আরো চিপার প্রোভাইড করতে পারে, তাহলে আই বিলিভ সেল করতে বাংলাদেশে পারবে। গাড়ি ইন্ডাস্ট্রি কেন সাকসেসফুল হবে না জানেন? কেন স্যার স্যার? এটার মার্কেট সাইজ ছোট। মার্কেট সাইজ ছোট না, স্যার আমাদের রিলেটেড আসলে রিলেটেড এন্ড সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারই নাই। স্যার রিলেটেড সাপোর্ট ইন্ডাস্ট্রি নেই, যেমন রাইট, রিলেটেড সাপোর্ট ইন্ডাস্ট্রি নাই। ব্যাকওয়ার্ড 2 লিঙ্কেজ নাম্বার হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো যেটা দরকার, যেমন আমাদের কান্ট্রিতে ইয়েগুলো আপনার স্যার ফ্যাক্টর কন্ডিশন নাই। ফ্যাক্টর কন্ডিশন বলতে স্যার যেটা আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেমন আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্যাক্টরি গুলো বা স্ট্রাকচারটা, সেটা আসলে ইয়াতে অটোমোবাইলস ইন্ডাস্ট্রিতে নেই। এবং যার অটোমোবাইলস ইন্ডাস্ট্রি না, আরেকটা কারণ হলো কি, ধরেন আমার এখানে গাড়ি ম্যাটেরিয়ালসটাও নেই স্যার, প্রোডাকশন, আমার হ্যাঁ, ম্যাটেরিয়ালসটাও নাই স্যার, মূল যে ম্যাটেরিয়ালস নাই, ম্যাটেরিয়ালসটা নেই স্যার, রিলেটেড ইন্ডাস্ট্রি নাই, কিছুই নাই, রিলেটেড প্লাস বা আমার সাপোর্ট ইন্ডাস্ট্রি নাই, এবং টেকনিক্যাল নো হাউটা নাই স্যার, টেকনিক্যাল নো হাউ নাই, এবং আমার যে এবং আমার আমার যে হোম ডেভেলপমেন্ট কনজাম্পশনও আছে খুব কম, কারণ খুব আমার কম, তো রোড লিমিটেড। এন্ড ইনফ্রাস্ট্রাকচার অত লার্জ না, ছোট ছোট রোড এর গাড়ি চলে না, সারাদিন জ্যাম লাগা থাকে। তারপর স্যার ইকোনমিক্যাল একটা ইয়ে আছে যে মানুষের ক্রয় ক্ষমতার। মানে আপনারা বুঝতে পারতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যেটা বুঝাতে চাচ্ছি এইটুক বুঝলেই হবে। হ্যাঁ, তো রিলেটেড এবং সাপোর্ট ইন্ডাস্ট্রি মানে কি? রিলেটেড এন্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আপনি যে ব্যবসাটা দিতে চাচ্ছেন সেই ব্যবসাটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে র মেটেরিয়াল সাপ্লাই থেকে আপনার ফ্যাক্টরিতে পৌঁছানো পর্যন্ত, এইটুককে বুঝায়। ধরেন আপনি গাড়ি বানাবেন, আপনার গাড়ি বানানোর জন্য যে সমস্ত র মেটেরিয়াল লাগবে, যে সমস্ত মেশিনের লাগবে, এগুলো সাপ্লাই থেকে শুরু করে আপনার ফ্যাক্টরিতে পৌঁছায় দেয়া, এটুককে বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। ওখানে আইনে আপনি গাড়ি অ্যাসেম্বলিং করে বানাবেন। ফরওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে গাড়ি বানানোর পরে গাড়ির ডিস্ট্রিবিউশন এন্ড সেলস। বুঝতে পেরেছেন? জি স্যার। কাজেই রিলেটেড এন্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি যখনই বলবে তখনই চিন্তা করবেন কোন একটা কোম্পানি মাঝখানে কিছু একটা বানায়, তার ওই প্রোডাক্ট বানানোর জন্য সাপ্লাই যে দেয় সে হলো ব্যাকওয়ার্ড, আর যে কিনে এবং ডিস্ট্রিবিউশন করে আফটার সেল সার্ভিস এটা হলো ফরওয়ার্ড। এটাকে বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এটাকে বলে ফরওয়ার্ড লিঙ্কেজ। বুঝতে পেরেছেন? বাট স্যার এমনিতে ডোন্ট ইউ থিঙ্ক স্যার গাড়ির একটা থ্রাইভিং মার্কেট আমাদের বাংলাদেশে? তা তো অবশ্যই। জি স্যার, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইয়েস স্যার, এটা অ্যাকচুয়ালি ল্যাকিং আমাদের দেশে। বাট স্যার যেমন টাটা যেমন ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ক্রিয়েট করতে পেরেছিল আর কি, সো ওরকমও যদি কোনো কোম্পানি মানে আমাদের দেশে করতে পারে, তাহলে আই থিঙ্ক মনে করি টয়োটা হ্যাঁ, আমার রিপ্লেস মনে হয় করে আরো ওয়ালটন করতে আসতেছে পারে। সম্ভবত গাড়ি প্রোডাকশনে।
ওয়ালটন আসতেছে স্যার আমাদের অলরেডি আসলে স্যার অলরেডি তো হুন্দাই স্যার ইয়া করতেছে, হুন্দাই এবং প্রোটন That's assembling, ওইটা assembling অ্যাসেম্বলিং assembling করতেছে করতেছে, but আসলে price আমাদের হ্যাঁ তারা ওইটা স্যার হলো ব্যাকওয়ার্ড পার্টস এনে লিঙ্কেজের খালি করতেছে। এখানে অ্যাসেম্বলিং করতেছে আর কি। মানে আসলে হয়েছে কি আমাদের মানে গাড়ি একটা কমিউনিকেশন টুল, ট্রু, বাট আমার দেশে যেই লেভেল অফ ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে আসলে গাড়ির প্রাইস কমানোর খুব বেশি স্কোপ নাই। তাতে হবে যেটা সেটা হচ্ছে যে ওভারঅল ট্রান্সপোর্টেশন সিস্টেম কোলাপস করবে দেশের, বুঝছেন? এই কারণে ধরেন এখন হয়তো ধরেন একটা বেসিক কার কিনতে 30 লাখ টাকা বা 25 লাখ টাকা লাগে, তখন হয়তো ধরেন এটা 15 থেকে 20 লাখ টাকা লাগবে। বাট বাংলাদেশে ওভারঅল গভর্নেন্স, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটি, সিকিউরিটি সিস্টেম যদি আপনি ক্যালকুলেট করেন, গাড়ি কিনে 15 লাখ টাকা হয়তো অনেকেই কিনতে পারবে, কিন্তু গাড়ি বাংলাদেশে মেনটেন করার জন্য যেই পরিমাণ খরচ, তাতে আসলে খুব বেশি পপুলেশন নাই যারা গাড়ি কিনতে পারবে। কারণ একটা গাড়ি মেনটেন করতে হলে আপনার একটা ড্রাইভার লাগবে, 1 লিটার তেলের দাম 135 টাকা। এটা অন এন অ্যাভারেজ ধরেন 30 থেকে 40 হাজার টাকা লাগে একটা ড্রাইভার রেখে একটা মিনিমাম গাড়ি মেনটেন করতে, মিনিমাম। তো সেইটা যদি বলেন এই দেশে আসলে এটা মেনটেন করার জন্য খুব বেশি পপুলেশন নাই। সে আঙ্গিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে আপনারা যেটা বুঝছেন, এটার সাথে ডিমান্ড কন্ডিশনটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে এটা ডিমান্ড হওয়ার জন্য কি কি কারণ আছে, বুঝতে পেরেছেন? বাট সে এমনিতে আমাদের যে কাস্টমার নিডস এর যে প্যাটার্ন একটু চেঞ্জেস আসছে, যেমন ফর এক্সাম্পল আগের জেনারেশন মানে থেকে আমি যারা কিন্তু গাড়ি আপনাকে কিনতো। বলছি যে আপনি করতে পারেন, বাট এটার স্কেল খুব বেশি বড় হওয়ার সুযোগ নেই। সুতরাং ধরেন যারা ইনভেস্টমেন্ট করবে তাদের ইনভেস্টমেন্ট বায়াবিলিটি ক্যালকুলেশনে যদি মনে হয় যে ধরেন যেমন ধরেন আপনি যদি এখন ইন্ডিয়া টাটার কথাই বলেন, টাটা গাড়ি আপনি ইন্ডিয়াতে যেগুলো দেখেন, এই ইন্ডিয়াতে কিন্তু আপনি দেখবেন যে ক্লাসিক নেচারের ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ইম্পোর্টেড। তো টাটা আপনার কিছু কিছু সেগমেন্ট খুব ভালোভাবে নিছে, যেটা আসলে দেশের বাইরের, যেটা আসলে বেসিক নিড, যেমন ধরেন একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের একটা বাস, এই নিড গুলো ধরেন ইন্ডিয়া তো কন্টিনেন্ট হিসাবে অনেক বড়, তো তারা আমরাও কিন্তু কিছু মার্কেট সেটার নিয়ে নিছি। তো এটা হলো আপনার অ্যাসেসমেন্ট করে দেখতে হবে কোন সেগমেন্ট। এখন গাড়ি বলতে যদি আপনি শুধু প্রাইভেট কার বুঝেন, তাহলে আমি বলবো না বাংলাদেশ খুব বেশি বড় মার্কেট। কিন্তু গাড়ি বলতে যদি আপনি আবার বুঝান যে ধরেন পিকআপ, ভ্যান, ট্রাক, তাহলে আমি বলবো যে বাংলাদেশে মার্কেট খুব প্রমিসিং, যেহেতু এগ্রিকালচার কান্ট্রি। বাট ইট ডিপেন্ডস কোন ধরনের গাড়ির ক্ষেত্রে। বা যে কোনো প্রোডাক্টেরই ধরেন কম হোক বেশি হোক ডিমান্ড তো থাকবেই, তো শিওর, বাট আপনি কতটুকু ইনভেস্ট করবেন এটার উপরে ডিপেন্ড করতেছে, বুঝতেছেন? ড্রাইভিং তো অবশ্যই ধরেন এখন আমাদের হয়েছে কি, আপনি যদি আমাদের ইকোনমির দিকে তাকান, এখন মানুষ আমি আপনাকে একটা কথা বলি তাহলে আপনি এখন শুনে রাখেন। আমাদের দেশের মানুষ এখন ক্যাপাসিটির থেকে বেশি শো অফ টেন্ডেন্সিতে আছে। যেমন জি স্যার। দেখবেন একটা আর্নিং, ধরেন একটা ছেলের বেতন সে ধরেন 1 লাখ টাকা, সে ধরেন 50-60 লাখ টাকা লোন নিয়ে ফ্ল্যাট কিনে। আর ধরেন চাকরি যাওয়ার একটু থ্রেট তৈরি হইলে ঘুম দম হারাম, চাকরি একটা গেলে ধরেন এই ফ্ল্যাট বিক্রি। এইরকম করোনার সময় আপনি দেখছেন কি পরিমাণ মানুষ ফ্ল্যাট ছাড়তে হয়েছে, গাড়ি বিক্রি করতে হয়েছে। জি স্যার। হ্যাঁ, তো জি এটা দিস ইজ নট এ সাস্টেনেবল ইনভেস্টমেন্ট প্ল্যান। হ্যাঁ, সাস্টেনেবল ইজ সামথিং দ্যাট ইউ নিড টু ইমাজিন ইফ এনিথিং ওয়েন্ট রং দেন হোয়াট গোনা হ্যাপেন। তো আমরা আসলে এই জিনিসগুলি চিন্তা করি না। আমাদের এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই কালচারে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, এখন আসলে ক্যাপাসিটি ক্যাপাবিলিটির থেকে এখন শো অফ টেন্ডেন্সি বেশি।
বুঝছেন? তো এই কারণে হয়েছে কি শক অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট। তো এখন ধরেন ব্যাংকেও ডিফল্ট রেট অনেক বেড়ে যাবে তখন, যেটা হচ্ছে আমাদের দেশের ইকোনমিতে। মানি ডিস্টোরশন হবে, মানি ডাইলিউশন হবে, এই ধরনের টেন্ডেন্সি ঘটতে থাকবে তখন। তো আমাদেরকে যেটা বিং এ প্রফেশনাল চিন্তা করতে হবে, ফ্যাক্টর কন্ডিশনের সাথে ডিমান্ড কন্ডিশনের কনসিস্টেন্সি কতটুকু আছে এটা দেখতে হবে। এই দুইটা যদি ম্যাচ করে, এটার সাথে রিলেটেড এন্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি রিলেট করবেন, তার সাথে আপনি রাইভেলরি কম্পিটিশন স্ট্রাকচার কি আছে, এই টোটাল সিনারিওটা আপনি বিল্ড করবেন। হ্যাঁ, তো এই অ্যানালাইসিসটা আমরা যখন পরীক্ষায় আসবে, আমরা ঠিক এই 4টা ব্রডার সেগমেন্টেই লিখবো, এর বাইরে আমাদের কোনো আলাপ নাই। যা আলাপ হবে ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে ফ্যাক্টর কন্ডিশন রিলেটেড যা কিছু আছে সব লিখবেন। রিলেটেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রিলেটেড ইন্ডাস্ট্রি লিখবেন, ডিমান্ড কন্ডিশনের ক্ষেত্রে ডিমান্ড রিলেটেড যা কিছু পাবেন লিখবেন, এবং রাইভেলরি স্ট্রাকচার স্ট্র্যাটেজি ওইখানে যা কিছু আছে আমরা ওইখানেই লিখব। কনসেপ্ট বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা বলেন, যদি হয় তাহলে আলাপ করবো, না হলে আমরা একটা কেস দেখবো। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। কিন্তু আমার Yes, ফিমেল sir, স্টুডেন্টরা গেল কই? আমি যে ডিমান্ড কন্ডিশন বললাম, আমার তো উদাহরণটা শেষই হইলো না। গার্লস, আর ইউ দেয়ার? Yes, sir. ফেয়ার অ্যান্ড লাভলির এত ডিমান্ড কেন বাংলাদেশে? স্যার আমরা মনে হয় একটু কম সুন্দর এই জন্য। স্যার এরা প্রলোভ দিতে বেশি পছন্দ করে এই জন্য। ফেয়ার অ্যান্ড লাভলি প্রথমে ফেয়ার অ্যান্ড লাভলি হিসাবে আর আসছে, ওরা এখন আমাদের কিন্তু সে উইকনেসটা নিয়ে মার্কেটিং করতে পারছে ভালো। এখন কিন্তু সে ফেয়ার অ্যান্ড লাভলিতে নাই। তো এখন তো স্যার আসলে নানান রুলস এন্ড এখন রেগুলেশনস কিসে এর আছে সে? কারণে। ছেলেরা, আমি কিন্তু আপনাদের কথা বলতে বলিনি, আমি আমার ফিমেল স্টুডেন্টদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, এখন এটা কি নামে আছে? স্যার এখন এটা আছে হচ্ছে এইচডি গ্লো নামে। গ্লো এন্ড লাভলি, লাভলি। এইচডি গ্লো, মাঝখানে গ্লো এন্ড লাভলিও ছিল, তাই না? জি স্যার। আগে বলতো কালোকে ফর্সা করে, তাই না? জি স্যার। এখন বলে ভিতর থেকে উজ্জ্বল করে। হ্যাঁ স্যার এটা তো মাঝখানে আরেকটা প্রোডাক্ট ছিল আই গেস ফেয়ার এন্ড হ্যান্ডসাম, এটাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম, ওটা তো ছেলেদের। ওটা বোধহয় বেশি মার্কেট পেয়েছিল নাকি? না, ফেয়ার এন্ড হ্যান্ডসাম আসলে খুব বেশি মার্কেট পাইছে আমি জানি না। এমনি এমনি উজ্জ্বল। স্যার খুব জানি না বেশি মানে মার্কেট পাইনি, কারণ ছেলেরা এমনিতেই স্যার অনেক সুন্দর হয়। না স্যার, এখানে স্যার আসলে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের কালচারাল একটা আমি সমস্যা আসলে আছে। আমি আসলে ছেলে মেয়ের ডিবেটে নিতে চাইনি এই বিষয়টা। এখন আমার এক স্টুডেন্ট আসলে বাধ্য করে আমার নিয়ে গেছে ওইখানে, বুঝছেন? আমি আসলে এটা অন্য কারণে উঠাইছি। আমি উঠানের উদ্দেশ্যটা বলে দিই, নাইলে আসলে এই ছেলে মেয়ের ফেয়ার এন্ড হ্যান্ডসাম এন্ড লাভলির যুদ্ধ আধা ঘন্টা ধরে চলতে থাকবে। আমি আসলে আপনাদেরকে ডিমান্ড কন্ডিশনের যে ফ্যাক্টরটা বোঝানোর জন্য ফিমেল স্টুডেন্টদেরকে বারবার এনকারেজ করছিলাম পার্টিসিপেট করার জন্য, সেটা হচ্ছে কখনো কখনো অর্গানাইজেশনের মার্কেটিং স্ট্র্যাটেজি ডিমান্ড কন্ডিশন ফুলফিল করে, ক্রিয়েট করে। শুধু এই আইডিওলজিটা আপনাদের মাথায় দেওয়ার জন্য, অনেক সময় আপনি দেখবেন যে হয়তো জিওগ্রাফিক্যালি বা লোকেশন ওয়াইজ প্রোডাক্ট কনজাম্পশনের এটা নিড নাই মার্কেটে, বাট আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি একটা ডিমান্ড তৈরি করতে পারে কোন একটা লোকেশনে, বুঝতে পেরেছেন? এর একটা জলযন্ত্র উদাহরণ হলো আপনার এই ফেয়ার অ্যান্ড লাভলি, গ্লো অ্যান্ড লাভলি বলেন আর এইচডি গ্লো বলেন, যাই বলেন না কেন। হ্যাঁ, বাট আপনি যদি আবার বিজনেস এথিক্স কনটেক্সটে রিলেট করেন, তাহলে আপনি দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি যখন ছিল তখন তারা বলতো যে এটা কালোকে ফর্সা করে, তাই না? তো এটা কিন্তু রেসিজমের ভিতরে পড়ে। হ্যাঁ, তো ওই রেসিজম কনসেপ্ট থেকে আস্তে আস্তে দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলির নাম ইভলভ করছে। হ্যাঁ, ইভলভিং, তারা চিন্তা করছে যে এটা তো আসলে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, স্যার মানুষকে সম্ভবত তারা একটা কোন একটা কেস এখানে অ্যারেঞ্জ করছিল এইটার উপরে স্যার। হ্যাঁ, হিউমিলেট করতেছি আমরা কোন একটা মানুষকে, কেস, যে জি আপনি স্যার। একটা না স্যার, নট হিউমিলেট,
এটা স্যার কোনো একটা যে তাদের যে কনসেপ্টটা তারা বলেছে ফেয়ার অ্যান্ড লাভলি, যে তারা উজ্জ্বল করে, তো কোনো একটা বোধহয় ব্ল্যাক মহিলা এটার এগেনস্টে কেস করেছে সম্ভবত না না, ইউকে বা আমার আফ্রিকাতে। আমার কথাটা বুঝেন নাই। আমি বলছি যে এটা মানে আপনি যখন বলবেন এটা কালো মানুষকে ফর্সা করে, তার মানে আপনি কালোকে নেগলেক্ট করতেছেন। জি স্যার। জন্যই একটা আফ্রিকান এক মহিলা কেস আমি করেছিলেন। কেসের কথা বলছি না রে বাবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্পিরিট। হ্যাঁ, আমি বলছি যে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনি যখন একটা কালোকে ফর্সা এরকম একটা মেসেজ দিবেন, তখন যাদের গায়ের রং কমপ্লেক্সন যাদের ব্ল্যাক, তারা তারা তো ইনসাল্টেড ফিল করবে, এটাই স্বাভাবিক। তো আপনি মানুষের সেন্টিমেন্টে হিট করতেছেন। তো বিজনেস এথিক্স ওইটাই যে আপনি আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করেন, কিন্তু আরেকজনের সেন্টিমেন্ট আপনি হিট করতে পারেন না। সেই গ্রাউন্ড থেকে ওই মহিলা হয়তো ধরেন সু করছে ইয়ার বিরুদ্ধে, বাট এটা ধরেন ওই কোম্পানির আগে থেকেই চিন্তা করা উচিত ছিল। বাট আমি বলছি যে অনেক সময় মার্কেটিং স্ট্র্যাটেজিটাও একটা ডিমান্ড কন্ডিশনের একটা বড় ফ্যাক্টর হতে পারে। বুঝতে পেরেছেন আমার ফিমেল স্টুডেন্টরা? জি স্যার। জি স্যার। আমি কিন্তু লাভলি আর হ্যান্ডসামের ভিতরে নাই, বুঝছেন? স্যার তাহলে ডিমান্ডের মধ্যে আমি ডিমান্ডের মধ্যে। হ্যাঁ স্যার একটা জিনিস আমি কি একটু রিলেট করতে পারি যে অফকোর্স। যেমন সানসিল্কটা হচ্ছে আগে কিন্তু বড় বটলে এটা সেল হইতো, এখন হচ্ছে এটা স্যাশে করা হয়েছে যে বাংলাদেশে মার্কেটে এইটার চাহিদা কিসে বেশি। করা হয়েছে? স্যাশে মানে স্যার ছোট ছোট প্যাকেটে, ও 5 আচ্ছা আচ্ছা, টাকা 3 টাকার প্যাকেটে। হ্যাঁ মিনি তো প্যাক। হ্যাঁ মিনি প্যাক করা হয়েছে, মানে আমি হ্যাঁ কোনো একটা প্রবন্ধে বা সামওয়্যার এটা স্টাডি করছিলাম যে আমাদের দেশে মানে হ্যাঁ শ্যাম্পুর চাহিদা, তো এটা আসলে সবার ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য এটাকে স্যাশেতে করা হয়েছে ছোট এবং করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ এইটার চাহিদা আমাদের দেশে বা আমাদের মার্কেটে অনেক বেশি, হ্যাঁ মানে বড় বটলের তুলনায় রাইট, অন্যান্য ডিমান্ড মানে কন্ডিশন তৈরি করছে, রাইট। অন্যান্য কম্পারেটিভলি অন্য যেমন হচ্ছে ডাভের যেটা বড় ট্রেসিমি কিন্তু একটা বড় শ্যাম্পু, ওটা ছোট কোনো হ্যাঁ প্যাক নাই, ওটার বলতে গেলে মার্কেটই নাই আমাদের বাংলাদেশে, মানে খুব কম আছে আর কি। হ্যাঁ এরকম কিছু কি? হ্যাঁ, ওই যে ধরেন আপনার সানসিল্ক বলেন, ক্লিয়ার বলেন, ক্লিয়ার ম্যান বলেন, এরা ওই যে ডিমান্ডটা তৈরি করেছে অ্যাফোর্ডেবিলিটির ভিতরে কোন একটা ফ্যাসিলিটি অ্যাভেল করছে আর কি, বুঝছেন? এর পার্ট অফ ধরেন স্ট্র্যাটেজিক গেম। মানে আপনার ডিমান্ডের দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে যে ধরেন অরিজিন ইটসেলফ একটা ডিমান্ডফুল জিনিস, আরেকটা হচ্ছে যে আপনি মানুষ তো আসলে ইনফ্লুয়েন্সড হয়, আপনি আপনার কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজি দ্বারা ধরেন ডিমান্ডটা তৈরি করবেন। এবার এটা ছোট প্যাক, বড় প্যাক, মিনি প্যাক, যাই বলেন না কেন। হ্যাঁ So I have a question. বলেন। আমাদের ফ্যাক্টর কন্ডিশন, ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভালি এই সমস্ত জিনিস তো আমরা ইন্টারন্যাশনালি কনসিডার করছি, তো ডিমান্ড স্ট্রাকচারটা আমরা ন্যাশনালি মানে উইদিন লোকালিটি কেন কনসিডার করছি? না না, আমরা লোকালি করছি না, আমরা কিন্তু সবগুলি পার্সপেক্টিভই বলছি। আমি বলছি যে আপনার প্রপোজাল যখন হবে তখন আপনি যদি কান্ট্রি টু কান্ট্রি কনসিডার করেন, তখন কান্ট্রি টু কান্ট্রি করবেন। কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ইনভেস্টমেন্ট প্রপোজালের ক্ষেত্রে ফ্যাক্টর কন্ডিশন গুলো একদমই লোকেশন বেস, কারণ আপনি ডিসিশনটা নিচ্ছেন কান্ট্রি টু কান্ট্রি। কিন্তু ডিমান্ড কন্ডিশনটা হয় ওই ইন্ডাস্ট্রিটা খুব বেশি প্রমোট করে যদি ওই ইন্ডাস্ট্রির প্রোডাক্টের সিগনিফিক্যান্ট কনজাম্পশন অপরচুনিটি থাকে হোম মার্কেটে। ধরেন সে করোনার সময় কত অর্ডার ক্যান্সেল হয়েছে, এখন কত অর্ডার ক্যান্সেল হয়েছে, এগুলো কি তারা কোথাও পাঠাতে পারছে? তো এখন এই প্রোডাক্টগুলো যদি আপনার হোম মার্কেট কনজাম্পশন না থাকতো তাহলে তো ওই কোম্পানি মারা যাইতো, তাই না? এখন তার কি হচ্ছে, লাভ না হোক তার কস্টিংটা তো উঠতেছে, তার ফ্যাক্টরি তো চলতেছে, মেশিন তো ঘুরতেছে, না হয় সে লেবারের বেতন দিত কোত্থেকে? তো যে কোনো ইন্ডাস্ট্রি যখন হোম মার্কেট কনজাম্পশনের অপরচুনিটিটা বেশি থাকে তখন ওই ইন্ডাস্ট্রির সিদ্ধান্তটা খুব ইজি হয় যারা ইনভেস্টমেন্ট করে, যে না এই দেশেই তো আমার ডিমান্ড আছে, আমি বাইরে না পাঠাইতে বললে এখানে বেচতে পারবো আমি। এই জন্য
হোম মার্কেটের রিলেশনশিপটা আসে। আদারওয়াইজ তো আপনার দরকার নেই। আপনি এক্সপোর্টের জন্য যদি এখন তৈরি করেন, আপনি এক্সপোর্টের জন্যই তৈরি করবেন, কিন্তু ওই এক্সপোর্ট ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট প্ল্যানটা যদি হোম মার্কেট কনজাম্পশন থাকে, তাহলে এটা করবে, স্প্রেড করবে অনেক বেশি। এটা রিলেট করার জন্য আপনাকে এটা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি কি শেয়ার দিয়েছি কোনো ফাইল? স্যার স্ক্রিন শেয়ার? হ্যাঁ, জি স্যার করছেন। কি আছে আপনাদের চোখের সামনে? স্যার রোল অফ ডিমান্ড কন্ডিশন, রোল অফ রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ। রোল? জি স্যার একটা কোশ্চেন শেয়ার হয়েছিল আবার চলে গেছে। জি স্যার। আমি একদিনে 2টা কেস পড়াই না, মাথা ব্যথা করে ফেলে। দেখতেছি কোথায় গেল। স্যার আমি আসলে ফার্স্ট ক্লাসে ছিলাম না, ক্যান আই আস্ক আ কোয়েশ্চেন? এটা মেবি আপনি Yes, ফার্স্ট ক্লাসে অ্যান্সার করেছিলেন, বাট আমি একটু জানতে চাচ্ছিলাম। বলেন। স্যার আমাদের এই পেপারের জন্য আর কোনো রেফারেন্স বুক কি সাজেস্ট করতে নো, পারবেন? কোনো দরকারই তো নাই। সো দিস বুক ইজ এনাফ দেন? এনাফ। ওকে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার ওই আমাদের নতুন সিলেবাস বা বইয়ের কোনো ধরনের কোনো চেঞ্জ নিয়ে কি আপনার কিছু বলার আছে, বা এই বিষয়ে কি কিছু বলতে চাচ্ছেন নাকি স্যার? স্ট্র্যাটেজি বইয়ে তো কোনো চেঞ্জ নাই। না স্যার, উনি স্যার ওই যে আইসিবি হ্যাঁ নতুন করে একটা আপডেটেড সিলেবাস আপলোড করেছিল, বাট দ্যাট ইজ ফর নভেম্বর ডিসেম্বর 2024 সেশন আর কি। আরো 2টা সেশন, মানে আরো 2টা জি এক্সাম বাট হওয়ার আমি পরে বলছি হবে। যে আপনার ইয়েতে তো কোনো চেঞ্জ নাই। জি স্যার, খালি নামটা চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট। বিজনেস স্ট্র্যাটেজি বই, কারণ ওই সিলেবাস রিভিউ কমিটিতে আমি নিজেও আছি। স্যার জাস্ট তাহলে নেমটাই চেঞ্জ হয়েছে। ম্যানুয়াল ঠিক ম্যানুয়াল আগের মতোই আছে স্যার, কোনো ধরনের কোনো ভাই চেঞ্জ? আমি তো ম্যানুয়ালের কোনো কথাই নিচ্ছি না আপনার। ম্যানুয়াল আবার কি? আপনি পড়বেন, এখানে কেস বেস কোশ্চেন হয়, কেস হয় হচ্ছে মডেলের উপরে, মেথডের উপরে। এখানে তো আপনার চিন্তা করার দরকারই নেই, তাই না? আপনি এখানে শিখবেন হচ্ছে মেথড, মডেল। স্যার টেকনোলজি রিলেটেড কোনো কিছু কি অ্যাড করবে স্যার এটার সাথে? টেকনোলজি অ্যান্ড স্ট্র্যাটেজি ইন্ট্রিগাল পার্ট, এটা আসবে, এটা আমারই অবজারভেশন ছিল। ওকে স্যার। আর তারপর স্যার সার্চ দিয়েছিলাম ICAW, তো ওনাদের ম্যানুয়াল গুলো তো নেম গুলো ওভাবে দেওয়া, সম্ভবত ওইটার সাথে অ্যাডজাস্ট করতে যেটা দেওয়া হয়েছে। ম্যানুয়াল নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। টেকনোলজি অ্যান্ড স্ট্র্যাটেজি আর ভেরি সিমিলার থিং। হ্যাঁ, ওকে স্যার। আমি ফাইলটা কি ডিলিট করে দিলাম নাকি বুঝতেছি না, স্যার বোকার মতো তাহলে যে লাগছে। মডেলস গুলো আছে, স্ট্র্যাটেজিক মডেলস বা অ্যানালিসিস মডেলস, এগুলোর জন্য কি এই রেফারেন্স বই থেকে সেলফ স্টাডি করে মানে এনাফ বুঝতে পারবো? এনাফ এনাফ ওকে স্যার, এনাফ এনাফ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এনাফ। কিছু না বুঝলে থাকলে আমি বলবো। আমি স্ট্র্যাটেজি আমার একদিন মনে করেন, স্ট্র্যাটেজি এবং আইটি কিভাবে ইন্টিগ্রেটেড, এটা আমি আপনাদের একদিন একটা জেনারেল ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কিভাবে চিন্তা করবেন যখন এই ধরনের কেস আসবে স্ট্র্যাটেজি নিয়ে। দেখা যায় এখন কি দেখা যায় দেখেন তো আপনাদের সামনে। স্যার কেস স্টাডি কোয়েশ্চেন 1A। হ্যাঁ, বিজনেস স্ট্র্যাটেজি, পোর্টার্স কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ নেশন, জি রাইট? স্যার, জি স্যার। আচ্ছা, এই কেসটা কে পড়বেন? একজন ভলান্টিয়ার করেন, আমি রিকোয়ারমেন্টটা দিচ্ছি। এখানে কোন এক সালে এটা আসছে, এখানে মার্কস ছিল 20। ফার্স্ট রিকোয়ারমেন্টটা ছিল ইউজিং পোর্টার্স ডায়মন্ড, the sources and nature of competitive advantage enjoyed by Bangladesh garment sector। কোন মডেল দিয়ে অ্যানালাইসিস হবে এটা? এই পোর্টার্স এর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার নেশন। আরেকটা হচ্ছে based on your analysis recommend a strategy for garment sector of Bangladesh to continue the growth achieved and moving toward top garments exporter in the world। হ্যাঁ,
এই দুইটা সলিউশন দিতে বলছে। আমরা আজকে আমি এই কেসটার উপরে কোনোই কথা বলবো না, হ্যাঁ, এই কেসটা আপনারা পড়বেন, আপনারা অ্যানালাইসিস করবেন, আমি শুনবো। আমি আপনাদের প্রথম ইয়াটা পাঠাইছি না? পাঠিয়েছেন স্যার। আমি এটাও পাঠিয়ে দিব আজকে, এটা আপনারা সবাই লিখবেন। নেক্সট ক্লাসে ফার্স্ট হাফ এন আওয়ার বা 40 মিনিটস আমরা আলাপ করব। লিখতে গিয়ে কে কি প্রবলেমে পড়েছেন, সেইখানে কি কোনো আমার কাছে কোনো জিজ্ঞাসা আছে কিনা, বা আপনারা নিজেরা নিজেদের ভিতরে আপনারা কি কি নলেজ এক্সচেঞ্জ করেন, আমি শুধু এই পার্টটা নেক্সট ক্লাসে 30 মিনিটস অবজার্ভ করব, যেন আপনারা পরের কেসগুলোতে আরো বেটার ইনপুট নিতে এবং দিতে পারেন। হ্যাঁ, কেউ একজন প্রোঅ্যাক্টিভলি ভলান্টিয়ার করে কেসটা পড়েন এবং অ্যানসারটা শুধু ওই 4টা সেগমেন্টই বের করতে হবে। হ্যাঁ, প্রথমটা একটা আমার মেল স্টুডেন্ট পড়েছে, এই কেসটা আমার একজন ফিমেল স্টুডেন্ট ইয়ে করেন, রিপ্রেজেন্ট করেন। কে পড়বেন? কথা বলেন না কেন? কেস পড়ার অনেক বিউটি আছে, বুঝছেন? যে পড়বেন সেই আগায় যাবে। আমি নাম ধরে বলবো? No, sir, I am here. হ্যাঁ, কি নাম আপনার বলেন? Sabikun Nahar. সাদিকুন না, ঠিক আছে, পড়েন, পড়ে নিজেদের ভিতরে ডিসকাশন করেন। হ্যাঁ, Okay, sir. While rest of the Asia disappointment is in terms of export in 2004, there was one surprising exception on the pattern: Bangladesh. Bangladesh earned over USD 34 billion in 2004 fiscal year, registering around 10% growth from the year before. This phenomenon success can be attributed to Bangladesh growing apparel industry, which accounted for around 80% of total export. As global demand for cheap clothing rises sharply, Bangladesh's position as the second biggest textile exporter in the world continues to hold strong, which is mainly due to large number of young workforce and low labor cost. So there is good reason for Bangladesh to remain hopeful for the years ahead. Yet Bangladesh has many challenges onward. The road ahead is not completely clear for the industry, with the EU being a principal recipient of garments, accounting for over 60% of exports. There is the continued slowdown of European economies to consider. Moreover, growing competition from Vietnam could threaten Bangladesh's current global ranking, as Bangladeshi manufacturers will be forced to enhance productivity level in order to maintain their competitive advantage. In view of this, Bangladesh government has engaged Impact Economy Bangladesh, a leading Bangladeshi advisory firm, to suggest appropriate competitive strategy for Bangladesh garment sector to compete successfully in the global market, to continue the growth, moving towards the largest textile exporting country in the world. শেষ? No, sir. You are a manager in the advisory service department of Impact Economy Bangladesh. You had a meeting yesterday with managing director on this engagement. He has discussed in detail porters the competitive advantage of nation. Concept their porter identifies determinants of nation competitive advantage, which he refers as the diamond factors. The managing director has asked you to recommend identify using porter diamond of source and nature of competitive advantage enjoyed by Bangladesh garment sector. স্যার, আমার ল্যাপটপটা মানে কাজ করতেছে না যে আমি নিচের রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছি না। নিচে রিকোয়ারমেন্ট দুইটাই, এ আর বি, দুটো দেখা যাচ্ছে। বি নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না, মানে আমার স্ক্রিনটা ফুল শো বেসড অন ইউর অ্যানালাইসিস। আরেকজন হেল্প করেন ওনাকে।
Based on your analysis, recommend a strategy for garment sector of Bangladesh to continue the growth achieved and moving towards the top garments exporter in the world. So এখন আপনারাই বলেন এটা মানে how will you find the answer from this case and what are the components you wanted to write? স্যার এখানে যেমন কি কম্পোনেন্টস গুলো যেগুলো পেয়েছি, লাইক ইফ আই ইউজ আ হাইলাইটার ইন দ্য এক্সাম, তাহলে যদি আমি হাইলাইট করে রাখি তাহলে স্যার বেটার হয় না স্যার যখন অ্যান্সারটা লিখতে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা প্রথম দিনই বলেছি, এটা আলাদা লিখে রাখেন, না হয় কোশ্চেনের ভিতরে মার্ক করে রাখেন, যেটাই করেন। জি স্যার। প্রশ্ন ছিল, বলেন। স্যার এখানে একটা কম্পিটিশন আছে যে গ্লোবাল ডিমান্ড চিপ ক্লোথিং রাইজিং শ্যাপরি বাংলাদেশ is at a competitive advantage. স্যার তাহলে কি কম্পোনেন্টস গুলো বলবো স্যার? হ্যাঁ বলেন বলেন, আপনারা স্যার নিজেদের ভিতরে আলাপ করেন, বুঝছেন? আমি তো ওকে আপনাদেরকে, আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনাদের স্যার নিজেদের এখানে একটা ক্যাপাসিটি তো ডেভেলপ জি স্যার করতে হবে। হ্যাঁ বলেন। জি স্যার এখানে একটা ডিমান্ড একটা কন্ডিশন আর কি একটা ইউরোপের দেখছি স্যার যে ডিমান্ড কন্ডিশনিং চাই, ইউরোপের মার্কেটের ভাই একজন, ডাউনফলটা। আমি বলছি একজন কথা বলতেছে আর একজন শেষ না হওয়া পর্যন্ত বলেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলেন। জি স্যার এখানে আমরা রোল এন্ড স্ট্র্যাটেজি রোল অফ স্ট্র্যাটেজি এন্ড স্ট্রাকচার যেটা ছিল, তো এখানে একটা স্ট্রাকচার ছিল আমাদের যে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা অনেক গ্রোয়িং আর কি, অ্যান্ড এক্সপোর্টসে মেইনলি কন্ট্রিবিউট করছে, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে স্যার ডিমান্ড কন্ডিশন যেটা দেখলাম স্যার, যে আপনার গ্লোবালি চিপ ক্লোদিং এর ডিমান্ডটা বাড়ছে এখনো, সো দ্যাট মিনস ইটস আ থ্রাইভিং মার্কেট বলা যায়, অ্যান্ড রাইট কনজিউমার মার্কেটটাও বড় আর কি, সাইজটা আর কি বড় ইন, অ্যান্ড কনজিউমার নিডও আছে এখানে, সো রাইট। দের ইজ ডিমান্ড টু ফুলফিল আর কি। দেন স্যার এখানে আমার ফ্যাক্টর কন্ডিশন যেটা স্যার, ফ্যাক্টর কন্ডিশনে এখানে আছে যে which is mainly due to large number of young workforce and low labor cost. So এখানে একটা হিউম্যান রিসোর্স আছে, তার মানে বাংলাদেশের হিউম্যান রিসোর্স এটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আমাদের হিউম্যান রিসোর্স যেহেতু কোয়ান্টিটি বেশি, লেবার সাপ্লাইটা যেহেতু বেশি, ওটার কারণে আমরা চিপ লেবার কস্টটা আমাদের চিপ থাকে, মানে লো থাকছে আর কি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং টু দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেহেতু এখানে চ্যালেঞ্জেসের কথাও কিছু বলেছে স্যার, যে আমার ইউ হচ্ছে আমাদের মেইনলি কাস্টমার বেস হচ্ছে ইউ আর কি, ইউরোপ আর কি। সো এখন ইউরোপিয়ান যে ইকোনমিস গুলো ওগুলোর উপরও তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সো দ্যাট মিনস যে ইউরোপের ইকোনমিক্স যদি ডাউনফল করে তাহলে আমাদের এক্সপোর্টসও অনেক বেশি হিট খাবে, যেহেতু 60% অফ এক্সপোর্টস হচ্ছে আমাদের ইউতে যাচ্ছে। সো এটা একটা আর কি নেগেটিভ ডিটারমিনেন্ট বলা যায় আর কি when it comes to competitive advantage. And at the same time আমাদের কম্পিটিশন আর কি, আমাদের কম্পিটিশনও আছে, যেমন এই যে এখানে ভিয়েতনামের কথা বলেছে, ভিয়েতনামেও সেম চিপ লেবার কারণে লো 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 লেবার কস্ট, সো দ্যাটস ওয়াই ওরাও কম্পিট করতে পারছে। সো এই কম্পিটিশনের কারণে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা অ্যাকচুয়ালি একটু আন্ডারমাইন করছে। জি স্যার এতটুকুই স্যার পেলাম আর কি, কি ইনফরমেশন গুলো, কি কম্পোনেন্টস গুলো। ঠিক আছে, বাট আমি আপনাদের একটু গাইড করব, সেটা হচ্ছে যে যখন একটা মডেল ডেসক্রাইব করেন, হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি এই মডেলটার কথাই বলি, ফ্যাক্টর কন্ডিশন, প্রথম প্যারাগ্রাফটাতে ফ্যাক্টর কন্ডিশনের কিছু বেসিক কনসেপ্ট বলে নিবেন। হ্যাঁ, ফ্যাক্টর কন্ডিশনে কি কি জিনিস কনসিডার করে, কি কি জিনিস ফ্যাক্টর কন্ডিশন হিসেবে বিবেচিত হয়, স্যার ওগুলো ডেফিনেশন নট ডেফিনেশন। যেমন ধরেন ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে ফিজিক্যাল রিসোর্স কি কি থাকে, টেকনিক্যাল স্কিলড আনস্কিলড লেবারের ভিতরে কি কি থাকে, তারপরে আপনার ধরেন রিসোর্সেস এর ভিতরে কি, ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কি কি থাকে, এই জিনিসগুলি বলে নিবেন। তারপরে জি স্যার যেমন এটা বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে, এরপরে আপনি ওই প্যারাগ্রাফটাকে সেকেন্ড প্যারাগ্রাফে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্পেসিফিক রিলেটেড কম্পোনেন্ট গুলি ফিট করবেন, তাহলে অ্যান্সারের প্যাটার্নটা সুন্দর হবে, বুঝছেন? জি স্যার যে আপনি তখন ওই পয়েন্টগুলি থেকে কিছু কিছু পয়েন্ট রিলেট করবেন, আপনি যেগুলি বলেন এগুলি করবেন, তাহলে আপনি দেখবেন যে অ্যান্সারটা দেখতে এবং পড়তে কমফোর্টেবল হবে। বুঝতে পেরেছেন সবাই?
জি স্যার। স্যার তাহলে স্যার অ্যান্সার স্ট্রাকচারটা জি এরকম স্যার হবে যে প্রতিটা কোয়েশ্চেনের যে মডেলটা আমাকে প্রেজেন্ট করতে বলছে ওই মডেলের আগে নলেজটা প্রেজেন্ট করব, দেন অ্যানালাইসিসটা শুরু করব। নলেজটা হচ্ছে ওই স্পেসিফিক সেগমেন্টের, জি যেমন স্যার, ওই ধরেন এই স্পেসিফিক মডেল। সেগমেন্টে হচ্ছে আপনি যখন ফ্যাক্টর কন্ডিশন লিখবেন, ফ্যাক্টর কন্ডিশনের নলেজটা ছোট করে দিয়ে নিবেন যে ফ্যাক্টর কন্ডিশন কি, ফ্যাক্টর কন্ডিশন কি নিয়ে ডিল করতেছে। যেমন ফ্যাক্টর কন্ডিশনের ভিতরে আপনার কয়েকটা সেগমেন্ট আছে, হিউম্যান রিসোর্সেস, রিসোর্সেস, টেকনিক্যাল নো হাউ, তাই না, ইনফ্রাস্ট্রাকচার, জি স্যার। এই জিনিসগুলো কম্পোনেন্টটা ভেঙে নিবেন, ভেঙে একটা প্যারাগ্রাফ বলবেন 3-4 লাইনের। তারপরের প্যারাগ্রাফই আপনি রিকোয়ারমেন্টে যেটা বলছে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ফ্যাক্টর কন্ডিশন, তাহলে ওগুলা থেকেই তো কোনো না কোনো একটা খুঁজে আপনি বের করে আনবেন, তাই না? তো জি স্যার। তখন রিলেশনশিপ ইয়াটা অনেক স্ট্রং হবে। এটা আমার পার্সোনাল ফিলোসফি, আমিও একইভাবে লিখতাম, যেহেতু আমরাও কেস বেস কোশ্চেন নিয়ে পড়াশোনা করে পাশ করে আসছি। আমার ওয়ান গতেই হয়ে গেছিল মোটামুটি। তো আমি এই জন্য আপনাদেরকে সবকিছু একটু ক্লারিফাই করে বলার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে ডিমান্ড এবং ফ্যাক্টর কন্ডিশনের কম্পোনেন্ট আমরা পেলাম। আর সাপোর্ট এবং রিলেটেড ইন্ডাস্ট্রি নিয়ে কেউ কিছু বলতে চান? স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে তো সাপোর্টিং ইন্ডাস্ট্রি আমাদের সুযোগ আছে, কেননা আমাদের দেশে হচ্ছে বিভিন্ন সুতা উৎপাদন হয়, বিভিন্ন হ্যাঁ, র মানে স্পেনিং ইন্ডাস্ট্রি বেজ অনেক স্ট্রং আমাদের দেশে, প্লাস ইয়ার্ন প্রোডাকশন হয়। জি স্যার। সো সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ এর, বাট কটনটা হয় না, এখানে আমাদের একটা উইকনেস আছে। স্যার বেসিক্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের যেটা দেশে আর কি। হচ্ছে হ্যাঁ, তুলা চাষ টেক্সটাইল বা ইন্ডাস্ট্রি কটন কাল্টিভেটটা ওইভাবে এখনো প্র্যাকটিস হয়নি হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ভাবে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের একটা সাপোর্ট ইন্ডাস্ট্রি, পয়েন্টটা অবশ্যই লিখবেন। আর আরেকটা থাকে যেটা হলো ইনফ্রাস্ট্রাকচার, স্ট্র্যাটেজি এন্ড রাইভালরি, যেটা এটা তিনটা সেগমেন্ট কি আপনি কভার করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ওভারঅল গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা পজিশনিং প্লেসমেন্ট নিবেন। আরেকটা ইনফরমেশন আমি আপনাদের জেনারেল সবাইকে দিয়ে রাখতে চাই, সেটা হলো বাংলাদেশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রির কিছু বেসিক ইনফরমেশন পাওয়া যায় ওই ইন্ডাস্ট্রির অ্যানালাইসিস রিপোর্টে। যেমন অ্যানালাইসিস রিপোর্ট গুলি পাবেন, যেমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি রিলেটেডই কিছু অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গেলেও পাবেন, কিংবা কিছু রিপোর্ট পাবলিশ হয় নিউজ পেপারে। তো যদি আপনারা পারেন ওই সমস্ত ইন্ডাস্ট্রিগুলির বেসিক ইনফরমেশন গুলো মাথায় যদি 1-2 বার পড়ে নিয়ে নিতে পারেন, তাহলে আসলে কেস লেখাটা আপনার জন্য অনেক ইজি হবে, বুঝছেন? স্যার বুঝেন নাই? তাহলে আমাদের যে ইনফরমেশন গুলো কেস স্টাডিতে নেই, আমরা আমাদের জেনারেল নলেজ থেকেও আমরা এখানে কিছু ইনপুট দিব। অবশ্যই। কেস কি আপনার এমনি লিখে সব কেস থেকে নিয়ে আপনি লিখতে পারবেন? জি সম্ভব স্যার, এটা? এটাই। সো আপনার সো স্যার এখানে সিনারিও বিল্ড জেনারেল করতে নলেজের, হবে না? জি জেনারেল হ্যাঁ, একটা নলেজটা তো অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। রাইট, বাট জেনারেল লিখতে গিয়ে যেন আপনি ইতিহাস না লেখেন, জি স্যার। মানে জেনারেল যেন আবার ইতিহাস না হয়ে যায়। হ্যাঁ, সরকারি বিসিএস চাকরির মতো বড় সাধারণ জ্ঞানের বই খুলে যেন না বসে। বাট আমি আপনাদের জেনারেল বলতে যেটা বোঝানোর চেষ্টা করছি, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইনফরমেশন, যেমন বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সম্পর্কে বিভিন্ন আর্টিকেল থাকে পাবলিশ করা, একটু ব্যাকগ্রাউন্ড জেনে নিলে আপনার জন্য লিখতে সুবিধা। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কনজিউমার ইন্ডাস্ট্রি, কমোডিটি ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ইনফরমেশন আপনার জানা থাকলে কেসের রাইট আপ স্ট্রাকচার করতে সুবিধা হয়। বুঝেন নাই? জি বুঝতে স্যার। পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই কেসটা আপনাদের আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার আমার এক আমার একটা এক্সপেকটেশন থাকবে, একটু দাঁড়ান। এটা কি মেলের মাধ্যমে দিয়ে দিবেন আমাদেরকে? হ্যাঁ, মেইলই তো মেইলে একটা দিচ্ছি আমি দিয়েছে তো সবাইকে। জি জি স্যার। স্যার, মেইলে ফরওয়ার্ড মেইলে অলরেডি দিলে ভালো হবে। প্রথমটা দিয়েছে স্যার। আমি মেইলই পাঠাচ্ছি আপনাদের। এখানে আপনারা অ্যান্সার সহই পাবেন। সো আমার একটা ইয়ে থাকবে, এটা আপনারা দেখে প্রয়োজনে নিজেরা একবার দেখবেন, দেখে না দেখে কেসটা লিখবেন। এখন তো
কেস লেখার স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। সো এখন আপনারা যদি দরকার হয় একবার দেখবেন, দেখে নিজে না দেখে কেসটা লিখবেন। আমি আপনাদের আশ্বস্ত করছি 3 থেকে 4টা কেস যদি আপনারা লিখেন, দেখবেন এটা আপনাদের কাছে খুবই ইজি মনে হবে, বুঝছেন? মানে একদমই কমফোর্টেবল ফিল করবেন, ট্রাস্ট মি। আর যদি আমার সাথে তো আসলে ফাঁকিবাজি করে তো খুব বেশি একটা লাভ নাই। আমারে ফাঁকি দিয়ে হয়তো ক্লাস থেকে বের হয়ে যেতে পারবেন, বাট পরীক্ষার হলে তো ধরা খাইতেই হবে আপনাকে, তাই না? পরীক্ষা তো আর অ্যাভয়েড করতে পারবেন না, পারবেন? স্যার। না স্যার। সো আমি যেভাবে বলি সেভাবে যদি শুনেন, আপনার লাইফটা ইজি হবে, বুঝছেন? আমি এত কষ্ট করার দরকার কি বলেন? এই যে আপনাদের জন্য এত বগর বগর করি, আমি ক্লাসে কোনো রকম কাটায় তো চলে যেতে পারি। এই যে আপনাদের ক্লাসের পরে না হলেও আমার ধরেন অনেকক্ষণ রেস্ট নিতে হবে আমার। সো এটা তো আমার দরকার নেই। তো এখন আপনারা যদি বাসায় গিয়ে নাই পড়েন, তাই আমার এত এই শ্রম দিয়ে লাভটা কি বলেন তো? না স্যার, আমাদের তো পড়তে হবেই স্যার। তো সেজন্য আসলে আমি যেটা আমার ভালো লাগবে তখনই যখন আপনাদের সাকসেস রেট অনেক হাই থাকবে। হ্যাঁ, আমি যখন একটা মেসেজ পাবো যে স্যার আমি ফার্স্ট গোতে পাশ করে গেছি। সেই জন্য আসলে ড্রিম ইজ নট সামথিং দ্যাট ইউ সি ইন দ্য স্লিপ। হ্যাঁ, ড্রিম ইজ সামথিং which don't give you to sleep. সো আপনি যদি ওইরকম ডেসপারেট হন, আপনি রাতে ঘুমাতে পারবেন না, জানেন? আপনি পড়ার টেনশনে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনি দেখবেন ফজরের সময় উঠে হলে আপনি পড়বেন। আমার এরকম পরিস্থিতি ছিল। আমার তো ধরেন সিলেবাস কভার হওয়ার আগ পর্যন্ত আমার ঘুমই আসতো না। আমার মনে আছে সিএ লাইফের হোল লাইফে আমি কোনো রাতে 5 ঘন্টার বেশি ঘুমাইছি কিনা সন্দেহ আছে। আমি জন্মদিন, বিয়ের দাওয়াত, এগুলো সব আমি অ্যাভয়েড করে গেছি, আমি যাই নাই কোথাও। সো জীবনে কিছু পেতে হইলে আপনার কিছু একটা সময় তো স্যাক্রিফাইস করতে হবে। এখন ধরেন আমার অফুরন্ত সময় এবং আমার লাইফের এখন যা সাকসেস, আমি যদি চার্টার অ্যাকাউন্টেন্ট ডিগ্রি না নিতাম, আমি এখনো ওই কামলা ক্যাটাগরিতে পড়ে থাকতাম, যেখানে কিনা আপনার ধরেন 60,000, 70,000, 1 লাখ টাকা বেতন পড়ে থাকতাম। বাট এখন ধরেন এই ডিগ্রিটার কারণেই আমার বিজনেস অ্যাকিউমেন্ট সেন্স বলেন, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি বলেন, দিস অল আর ইমপ্রুভড। তো এইটা কি ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। ডেফিনেটলি স্যার। তো আমি যদি সেদিন চিন্তা করতাম বন্ধুদের সাথে আড্ডা মারতে যাব, বিয়ের দাওয়াত খাইতে যাব, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব না তা বলি না, ঘুরতে যাব, বাট সেটা খুবই শর্ট সময় আর কি, ছুটি চাইবো। আম, তো তখন যদি ওগুলো করতাম, তাহলে এখন ধরেন প্রতি স্টেপে স্টেপে লাথি খাওয়া লাগতো, তাই না? কারণ আসলে আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা যতই দুনিয়াতে বলি যে মানি ডাজন্ট ব্রিং পিস এন্ড হ্যাপিনেস, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তে আপনি যদি চিন্তা করেন, আপনার যদি আসলেই পয়সা না থাকে, আপনার আসলে আমাদের এই সোসাইটিতে আপনার আসলে কোনো দাম নাই। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ ভাই আমাদের স্যার। এই আমাদের এই সোসাইটিতে ইনফ্যাক্ট আপনার কোনো দাম নেই, বুঝছেন? এখন আপনি এটা আমার সাথে এগ্রিও করতে পারেন, আপনি আমার সাথে ডিসএগ্রিও করতে পারেন, বাট আমি বিলিভ করি না যে এই সোসাইটিতে আপনার পয়সা না থাকলে আপনার দাম আছে। সো লাইফ খুবই একটা চ্যালেঞ্জিং প্লেস, বুঝছেন? সো ইফ ইউ ডোন্ট ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, ইউ উইল সাফার। ইয়েস স্যার। আমি আপনাদের একটা রিয়েল এক্সাম্পল বলি। আমার একটা ফিমেল স্টুডেন্ট কিছুদিন আগে আমার অফিসে আসছিল। মতিঝিলে আমার অ্যাডভাইজারি একটা ফার্ম আছে, ইমজি অ্যাডভাইজারি, এটার ওয়েবসাইটও আছে, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন,
ইমজি অ্যাডভাইজারি, ইউটিউব চ্যানেলের নেমে সার্চ দিলেই পাবেন। তো তো এই মেয়েটা কোনো এক সেশনে তখন ফিজিক্যাল ক্লাস হইতো। তো আমাকে একদিন হঠাৎ করে লিঙ্কডইনে নক দিয়ে বলতেছে, স্যার আমি মেন্টালি খুব ডিস্টার্ব, আপনার একটু সময় হবে নাকি? তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো। তো গত 2-3 সপ্তাহ আগে আমি শনিবারে যাইতো মতিঝিলে, শুধু অফিসে আসছিল। তো তার কথাবার্তা শুনে সে এতটাই ডিপ্রেসড এতটাই ফ্রাস্ট্রেটেড যে আমি নিজেই টেনশনে পড়ে গেছি যে তার বুঝানোর থেকে সবচেয়ে বেশি হলো তাকে পজিশন থেকে উদ্ধার করতে হবে। তো এখন আপনি চিন্তা করে দেখেন, সে অ্যাপ্লিকেশনে 3টা শেষ করার পরে সে আটকে গেছে। এখন না সে বয়স থাকতে বিয়ে করছে, না সে ভালো চাকরি করতে পারছে, মানে সোসাইটিতে এখন তাকে মনে করা হচ্ছে শি ইজ গুড ফর নাথিং। বুঝতে পারতেছেন কোথায় গিয়ে ঠিকছে এটা? জি স্যার, তার তাকে রিকভারি করার একটা মানে একটা পজিটিভ দিকও সে পাচ্ছে না। হ্যাঁ, এখন তাকে আমার প্রতি উইকে কাউন্সিলিং করতে হয়, আপনি জানেন? স্যার তার কি প্ল্যান বি ছিল না? মানে আসলে হয়েছে কি, প্ল্যান বি প্ল্যান সি যাই বলেন না কেন, মানে সিএ এমন একটা জিনিস, ধরেন মেয়েটা ডেসপারেট হচ্ছে, সে যেমনি হোক পাস করতে হবে তাকে। তো যখন পাস করার নেশায় ধরে গেছে, হয়তো ফ্যামিলি থেকে ধরেন বিয়ে দেখছে, সে তখন রাজি হয় নাই। এখন ধরেন এরকম করতে করতে 3-4 বছর চলে গেছে। তো ধরেন একটা মেয়ে যদি বিবিএমবিএ করে আসে, তারপরে যদি আবার ধরেন 4-5 বছর পড়াশোনার জন্য সবকিছু আটকে রাখে, এরপরে যদি সাকসেসফুল হতে না পারে, তাহলে তো আসলে টাফ, খুবই টাফ। স্যার সে সি এর কতটুকু সাকসেসফুল হয়েছিল? সে অ্যাপ্লিকেশনের 3টা না 4টা হয়েছে তার। এরপরে এই এই সমস্ত প্রেসারে সে মোটামুটি ধরেন ভেঙে গেছে। এই ভেঙে যাওয়াতে আরো 1.5-2 বছর চলে গেছে। তো ধরেন তার আরো ছোট বোন আছে, সেগুলা নিয়েও একটা ধরেন সমস্যা। যাই হোক, এখন একটা জায়গায় এখন তার একটা সলিউশন হলো, তার এখন একটা জব হইলে আপাতত সে সোসাইটির এই প্রেসার থেকে বাঁচতে পারে। তো সেটাই এখন চেষ্টা হচ্ছে আর কি, যে তাকে আমি মেন্টালি কতটা স্টেবল পজিশনে রাখতে পারি আর কি। তো আমি আপনাদেরকে মেসেজটা বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে মানে আপনার এমবিশনের সাথে আপনার টার্গেট যেন কনসিস্টেন্ট থাকে, না হয় আপনার টার্গেট এবং এমবিশনকে রিঅ্যারেঞ্জ করবেন, না হয় কিন্তু লাইফে একটা সাফারিং আসবে। কিন্তু আপনি যদি খুব সিরিয়াসলি সিনসিয়ারলি পড়াশোনা করেন, আপনি 3 থেকে 3.5 বছরের ভিতরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যেতে পারবেন একদম ইজিলি, কোনো বিষয় না। বাট টাইম ইউটিলাইজেশন খুবই স্ট্রিক্ট হইতে হবে আপনাদের, বুঝছেন? দিস ইজ নট দ্য ডিগ্রি which you will get very easily like a water flow. তাহলে তো বাংলাদেশে 50,000, 60,000, 1 লাখ চার্টার অ্যাকাউন্টেন্ট থাকতো বিবিএমবি এর মতো, তাই না? সো এটা একটা ডিফারেন্ট কোর্স, ডিফারেন্ট লেভেল অফ এফোর্ট, ডিফারেন্ট লেভেল অফ স্ট্র্যাটেজি নিয়েই আগায় যাইতে হবে। হ্যাঁ, সেইখানে আপনার যেই সাবজেক্টই হোক, if you feel like to have any suggestions, always feel free to discuss. হ্যাঁ, বাট আপনার ওই সিনসিয়ারিটি এবং টাইম ইউটিলাইজেশনটার ব্যাপারে খুব সতর্ক থাকবেন সব সময়। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এন্ড গুড নাইট। হ্যাঁ Sir, I wanted to ask sir যে আমি ওয়ার্ডে যদি অ্যানসার্স গুলো করে পাঠাই তাহলে সমস্যা হবে কিনা, or না, can I do কোনো that? প্রবলেম নেই। আমাকে আমাকে পাঠাতে চাচ্ছেন? Yes sir, yes sir. Just send me an email, no problem. Okay, thank you very much sir. I'm working on it sir. Assalamu alaikum Bye, sir. take care. Yeah. Thank you sir. Assalamu alaikum.